মোহাম্মদ ইরফান হোসেন। আমার বাড়ি বন্দনগরের চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরেরই মধ্যে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন সরকারি চাকরিজীবী। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা সরকারি দফতরে খুব বড় এক পর্যায়ে চাকরি করে, এবং চাকরি করে আমাদের পরিবারটাকে আমার বাবা খুব ভালোভাবে চালিয়ে আসতেছিল। শুধু তাই নয়, আমরা যে বাসায় থাকি ওই বাসাটাও আমার বাবারই, মানে ওই বাড়িটা আমার বাবার বাড়ি। এই বাড়িটা ছিল আমার দাদার বাড়ি, এবং দাদার একমাত্র সন্তান ছিল আমার বাবা, যার কারণে দাদার মৃত্যুর পরে এই বাড়ির মালিক হয়েছে আমার বাবা। যদিও বাড়িটা প্রথমে দোতলা ছিল, এরপরে আমার বাবা ওই বাড়িটাকে 5 তলা হিসেবে নির্মাণ করে, মানে 5 তলা বাড়ি বানায়। তো ছোটোবেলা থেকে আমি পড়াশোনার প্রতি আসলে খুব বেশি মেধাবী ছিলাম না। আমি দুষ্টমি, শয়তানি, ফাইজলামি এসবের মাঝে আমি আমার সময়গুলো কাটাতাম। তারপরেও বাবা আমাকে পড়াশোনার জন্য খুব চাপ দিত। যেহেতু পরিবারের একমাত্র বড় ছেলে ছিলাম আমি, আমার বাবার অনেক স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা করে একদিন অনেক ভালো মানের কোনো চাকরি করবো, অনেক বড় কোনো পর্যায়ে যাব। কিন্তু কেন জানি পড়াশোনার প্রতি আমার কোনো টান, আগ্রহ, ভালোবাসা এসব কোনো কিছু আসে না। যাই হোক, এরকম করতে করতে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসিতে আমি সি গ্রেডে পাশ করি। আমার আব্বাকে যখন কেউ জিজ্ঞেস করতো যে আপনার ছেলে পাশ করেছে না ফেল করেছে, আমার আব্বা বলে মাঝামাঝিতে আছে। তার মানে আমি এমন একটা রেজাল্ট করেছি যে রেজাল্টে আমার আব্বা কারো কাছে বলতে পারে যে আমার সন্তান পাশ করেছে, আবার ফেল করেছে এটাও বলা যায় না। এইভাবে আমার সময়গুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমি কলেজে উঠি, এবং কলেজে ওঠার পরে আমি যদিও প্রচুর দুষ্টামি করতাম, বাট আমার কলেজে তেমন কোনো ভালো বন্ধুবান্ধব ছিল না। আমার এলাকার কিছু পোলাপান ছিল, ওদের সাথে আমার চলাফেরা ছিল, ওদের সাথে আমি চলতাম ফিরতাম। এইভাবে যেতে যেতে একটা পর্যায়ে আমি আপনার ইন্টার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিই, এবং ফাইনাল পরীক্ষা দিয়ে আমি সেকেন্ড ইয়ারে উঠি। অ্যান্ড সেকেন্ড ইয়ারে আমি যখন উঠি, আমার ছোটো বোন ইতি তখন এসএসসি পরীক্ষা দিবে, ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠে। তো দেওয়ার পরে একদিন হলো কি, আমি কলেজ থেকে আসতেছিলাম, আমার আব্বা আমাকে তখনই মোটরসাইকেল কিনে দেয়। আমি যখন কলেজে পড়তাম, তো মোটরসাইকেল দিয়ে আসার সময় আমি হঠাৎ করে দেখলাম যে আমার ছোটো বোন, আমাদের বাসায় একজন ভাড়াটিয়া আছে, ওনার নাম হচ্ছে সাইম। মানে ওর বাবা হচ্ছে ব্যবসা করে, ওর বাবা ব্যবসা করে, ছেলেটার নাম হচ্ছে সাইম। ও রাজনীতি করে, মানে আমাদের এলাকাতে একটু লাফাঙ্গা টাইপের ছেলে, রাজনীতি করে এবং নেশা টেশা করে। যদিও ওদেরকে আমরা আসলে ভাড়া দিতে চাইনি, আমার আব্বা বরাবরের মতো ভাড়া দেওয়ার বিপক্ষে ছিল। কিন্তু ওই সাইম আমাদের এলাকার কিছু গণ্যমান্য লোকজনদেরকে ধরে, মানে যারা রাজনীতি করে, এবং ওই রাজনীতি ব্যক্তিবর্গ আমার আব্বাকে ফোন করে বলে ওদেরকে বাসা ভাড়া দেওয়ার জন্য। দেন আমার আব্বা বাধ্য হয়ে বাসাটা ভাড়া দেয়। কিন্তু বাসা ভাড়া দেওয়া আমার আব্বার কোনো চিন্তা ভাবনা ছিল না যে আব্বা বাসা ভাড়া দেবে না ওদেরকে, যেহেতু সাইম এরকম কাজ করে। তো এরপরও বাসা ভাড়া দেওয়ার পরে আমাদের পরিবারের মানুষদেরকে বলে দেওয়া হয়েছে যাতে ওদের সাথে কোনো যোগাযোগ না রাখি, বা ওরা জাস্ট ভাড়াটিয়া হিসেবে থাকবে অতটুকুই, ওদের সাথে আমাদের কোনো রকমের কমিউনিকেশন যাতে না থাকে। তো ওই দিন কলেজ থেকে ফেরার পথে আমি দেখলাম যে আমার ছোটো বোন ইতি এই সাইমের সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে, এবং তাদের ওই কথাবার্তার ধরনটা খুব ক্লোজ ছিল। আমার বোন স্কুল ড্রেস পরা আছে এবং ইউনিফর্ম পরা অবস্থায় সাইম তখন, মানে আমার বোন দেওয়ালের সাথে মানে এভাবে হেলে আছে, এবং সাইম আমার বোনের উপরে একদম ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে কথা বলতেছে। এইটা আপত্তিকর একটা অবস্থায় ছিল, এটা যে কেউ দেখলেই হচ্ছে একটু মাইন্ড করবে। তো দৃশ্যটা দেখার পরে আমার কাছে প্রথমে মনে হলো যে আমি গিয়ে সাইমকে বাধা দিই বা বলি যে কেন আমার বোনের সাথে এটা করতেছে। আবার মনে হলো যে আমার বোন তো হেসে খেলে ওর সাথে কথা বলতেছে, তার মানে সাইম যেটা করতেছে এটা আমার বোনের ইচ্ছাতেই করতেছে। এই জিনিসটা আমার কাছে মনে হলো। আমি তখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে মানে প্রচণ্ড রকমের রেগে আছি। আমি কিন্তু কখনোই এই বয়সে আমার ছোটো বোনদের গায়ে কখনো হাত তুলি নাই। এই প্রথম আমার বোন যখন স্কুল থেকে ফিরে আসে এই ইউনিফর্ম অবস্থায়, আমি আমাদের ঘরের ভিতর ওকে মারতে শুরু করি। আমার মা, কাজের মেয়ে এবং আমার দাদি সবাই এসে আমাকে ধরে, আমার ছোটো বোন এসে আমাকে ধরে। আমি বললাম যে ওকে ছাড়বো না, আমি মারবো, এবং অনেক মারি। মারার পরে আমি তখন রাগ করে বাসা থেকে বেরিয়ে যাই। আমার কথা হচ্ছে আম্মাকে কিছু বলবো না, আব্বাকে অফিস থেকে আসুক, দেন আমি আব্বাকে বলবো। আব্বু অফিস থেকে আসছে, আসার পরে আমি প্রায় রাত্র 8টা কি 8:30টার দিকে বাসায় আসছি। আমি আবার ওখানে খেলতাম আমাদের মাঠে। তো খেলাধুলা শেষ করে 8টা 8:30টার মধ্যে যখন বাসায় আসি, আসলে পরে আব্বু তখন আমাকে ডেকে জিজ্ঞেস করে যে ইরফান কী হয়েছে, তুমি ইতিরে মারলা কেন, এবং ও যদি কোনো অন্যায় করে এটার বিচার করার জন্য আমি আছি, তোমার মা আছে, তোমার দাদি আছে, কিন্তু তুমি তাদেরকে ডিনাই করে তোমার বোনের গায়ে হাত তুললা কেন? তোমার বোন কলেজে পড়ে, কলেজে পড়ুয়া কোনো একটা মেয়ের গায়ে এভাবে হুটহাট করে তার বড় ভাই হাত তুলতে পারে না। আমি তখন আব্বাকে বললাম যে হ্যাঁ আব্বা, আপনার যুক্তি ঠিক আছে, আপনার কথাও ঠিক আছে, আপনার মেয়ে এসএসসি পরীক্ষাতে এরকম একটা মেয়ের গায়ে হাত তুলতে পারেন, যে ঠিক আছে ওই মেয়ে পরীক্ষা দিবে, আমি ওর গায়ে হাত তুলতে পারবো না, আপনার আইন আমি মানছি বা আপনার কথা আমি শুনছি, কিন্তু ও কী করছে এটা তো আপনি শুনবেন।
আমার আব্বা বলে কি করছে? পরে আমি এই কথাগুলো বললাম আব্বাকে, এবং বলা মাত্রই আমার আব্বা তেলে বেগুনে রেগে উঠছে। আমার আব্বা তখন প্রচন্ড রেগে আমাকে বলতেছে, এই মেয়েকে শুধু মারা নয়, মেরে তাকে হসপিটালে ভর্তি করে দেওয়া উচিত। এই মেয়ে কিভাবে পারলো এরকম জঘন্য নোংরা কাজ করতে? মানে আব্বা খুবভাবে রেগে গেছে। আমি আব্বাকে বললাম যে আব্বা দেখেন, এইভাবে ওই কাজগুলো করছে, এখন আপনার আমার জায়গায় যদি আপনি হতেন তাহলে কি করতেন? আব্বা খুবভাবে ওরা বকাঝকা করলো, এবং বকাঝকা করার পরে একটা পর্যায়ে আব্বা ওর পড়াশোনাই বন্ধ করে দিল। জোর তোর পরীক্ষা দেওয়া লাগবে না, আমি তোকে পরীক্ষা দিতে দিব না। অ্যান্ড ওকে তখন বাসা থেকে বেরোইতে দেয় না, টোটালি বাসার মধ্যে আটকায় রাখছে, মানে রুমে আটকায় রাখছে। এমন করতে করতে ও মনে হয় কীভাবে জানি আমাদের বাসা থেকে সাইমের সাথে সম্ভবত ফোনে যোগাযোগ করে, মানে আমাদের ওই পার্টিয়ার সাথে ফোনে যোগাযোগ করে, এবং যোগাযোগ করে একটা পর্যায়ে সাইমের কাছে ও সম্ভবত কমপ্লেন করে যে আমার ভাইয়া এইভাবে আমাকে মারছে বা তোমার সাথে দেখছে, এগুলো বলে দিছে। তো কলেজে যাচ্ছি, যাওয়ার সময় সাইম হঠাৎ করে আমার সাথে দেখা। তো সাইমের সাথে সবসময় দু একটা পোলাপাইন থাকতো, মানে ও যেহেতু ওই টাইপের ছেলে ছিল, সাথে ছেলে ফেলে থাকে। অ্যান্ড আমি যখন যাচ্ছিলাম ও আমাকে আমার সামনে দাঁড়ায় খুব সুন্দর করে সালাম দিল, ইরফান ভাই ভালো আছেন? দিয়ে আমি বললাম হ্যাঁ ভালো আছি। আমাকে বলে ভাই কিছু মনে করবেন না, আপনি যেহেতু আমার বড় ভাই, আমি আপনাকে কয়টা কথা বলতে চাই। তাই আমি বললাম যে ভাই ঠিক আছে বলেন, কি বলবেন। তো ও আমাকে বলে যে ভাই পৃথিবীর এমন কোনো শক্তি নেই, ওই ছেলেটা কিন্তু আমার থেকেও বড় আর কি, এই মানে সাইম যার কথা আমি বলতেছি কিন্তু আমার থেকে অনেক সিনিয়র, বাট আমাকে আপনি করে বলে। তো আমাকে বলে যে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমার কাছ থেকে ইতিকে কেড়ে নিতে পারে। এটা আপনি কেন, যদি মানে খুদ বাংলাদেশের প্রধানমন্ত্রী চেষ্টা করেও পারবে না, কারণ আমি ইতিকে ভালোবাসি, আমি আজরাইলের বুক থেকে ইতিকে কেড়ে নিয়ে আসবো, এরকম করে বলতেছে। এবং কথাগুলো তার খুবই একদম রাগান্বিত একটা ভাব আমার উপরে, মানে আমি কথা বললে সে আমাকে মানে মারবে, ঠিক এরকম একটা অবস্থা। আমি তখন বললাম ভাই আপনার কথা ঠিক আছে, কিন্তু আমরা তো একটা সম্মানিত ফ্যামিলির মানুষ, এবং আপনি তো আমাদের এলাকাতে আমাদের বাসাতে অনেকদিন ধরে ভাড়া থাকেন, আপনি তো জানেন যে আমরা কেমন মানুষ। আমার আব্বা একজন মানে সম্মানিত ব্যক্তি, এবং আমাদের এলাকার যে মসজিদ আছে ওই মসজিদের সভাপতি আমার আব্বা। তো রাস্তাঘাটে যদি আমার বোন এগুলো করে তাহলে তো আমাদের মান সম্মান থাকে না, যার জন্য আমার আব্বা বাধ্য হয়ে ওকে পড়াশোনা অফ করাই দিছে। উনি আমাকে বলে না আপনার আব্বা তো পড়াশোনা অফ করায় নেই, করছেন তো আপনি, আপনার এত বড় সাহস কী করে হলো যে আপনি আমার ভালোবাসার মানুষের পড়াশোনা বন্ধ করাই দিলেন? তো আমি আপনাকে তো ছাড়বো না। আমি বললাম কী করবেন আমাকে? বলে কি করব, জাস্ট আপনাকে 1 সপ্তাহ টাইম দিলাম, 1 সপ্তাহের মধ্যে ইতি আবার আগের মতো স্কুলে যাবে। যদি 1 সপ্তাহের মধ্যে ইতি আগের মতো স্কুলে না যায় তাহলে আপনার অবস্থা লে হালুয়া করে ফেলবো, এরকমভাবে উনি আমাকে একটা থ্রেট দিয়ে মোটর সাইকেল দিয়ে উনি তখন চলে গেল। আমি তখন কলেজে গেলাম, কলেজ যাওয়ার পরে খুব রাগ, আমার প্রচণ্ড রাগ। আমি দুপুরে কলেজ থেকে চলে আসছি, এসে আব্বা অফিসে ডিরেক্টলি আব্বার অফিসে গেছি। আব্বার অফিসে গিয়ে বললাম যে আব্বা এই ঘটনা, এবং বলা মাত্র আব্বা তখন থানাতে ফোন করলো, আমাকে বললো যে যা তুই থানার মধ্যে একটা জিডি করে। তো যেহেতু আমাকে ছোটোখাটো একটা থ্রেট দেওয়া হয়েছে, আমি তখন থানায় গেলাম, থানায় গিয়ে জিডি করলাম। যদিও ওসি ওই মানে ইরফানের জিডি নিতে চায়, মানে আপনার সাইমের জিডি নিতে চায় না, বাট তারপরেও খুব বুঝিয়ে শুনে তখন আমি জিডিটা করে বাসায় আসি। এবং বাসায় আসলে পরে আপনার বিকেলের দিকে প্রায় আসরের নামাজের একটু পরে আমি বাইরে যাব, খেলতে বের হইতেছি, কয়েকটা পোলাপাইন এসে আমার সাথে মানে আমাদের গেটের সামনে আমার সাথে ধাক্কাধাক্কি লেগে গেছে, মানে শুধু কোনো কারণ নাই। এবং একবার যে আমাকে মারতে শুরু করছে, কোত্থেকে জানি সাইম আসছে, এইসব পোলাপাইনগুলোকে ধমকাইতে আছে, তোদের এত বড় সাহস, তোরা কি জানিস এটা কি? এটা আমার বড় ভাই, ওর গায়ে হাত তুলবে, মানে এই মানে খুবভাবে উনি আমার পক্ষ নিয়ে মানে একটা নাটক করতেছে। মানে আমি বুঝে গেছি যে এটা ওনারই চালাকি, মানে উনিই করতেছে। অ্যান্ড ছেলেগুলোকে মানে তারাই দিলাম। পরে আমারে বলতেছে যে ইরফান ভাই আপনি কাজটাকে ভালো করছেন, আপনি আমার নামে থানায় জিডি করে আসছেন। জিডি কেন, আপনি যদি আমার নামে মামলাও করেন আমার কোনো সমস্যা নাই, কারণ থানার পুলিশের এত বড় ক্ষমতা হয় না যে আমাকে এসে গ্রেপ্তার করে নিয়ে যাবে। তো আপনি কাজটা ভালো করে নাই, আপনি বারবার ভেঙুলের বাসায় ঢিল মারতেছেন, তো পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো হবে না ভাই। আপনাকে যে 1 সপ্তাহ ওয়ার্নিং দিয়েছি, আপনার মনে আছে? 1 সপ্তাহের মধ্যে আপনার বোন যদি পুনরায় আবারও স্কুলে না যায় অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আমি তখন বললাম আমার বোন স্কুলে যাবে, আপনি একটা কাজ করেন, আপনি আমাদের বাসা ছেড়ে দেন, আমাদের বাসা ছেড়ে দিয়ে আপনারা চলে যান আপনাদের মতো করে, দেন আমার বোন আবার স্কুলে যাবে, কোনো সমস্যা নেই। উনি আমাকে বলে ভাই বেশি বাইরের না, বেশি ভাবলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আবারও আমাকে সেই থ্রেট। যাই হোক আমি কলেজে যাচ্ছি আসতেছি, এরকম করতে করতে কয়েকদিনের মাথায় একদিন হঠাৎ করে আমি কলেজে আমার মা আমাকে ফোন দিয়ে চিৎকার করে কান্নাকাটি করতেছে যে বাবা তাড়াতাড়ি বাড়িতে, সর্বনাশ হয়ে গেছে। কী হয়েছে? আমার আম্মার লাইনটা কাটার পর আব্বারে ফোন দিলাম, আব্বাও তখন একই কথা বলে যে তোর আম্মা ফোন দিয়ে কান্নাকাটি করতেছে বাসায় যাওয়ার জন্য। তাই আমি বললাম বাসায় তো যাবো, কী হয়েছে এটা তো আগে বলতে হবে। আমার আম্মা তখন বলতেছে জানি না কী হয়েছে, বাট অবস্থা খুব খারাপ। তো এই বলে আমি তখন দৌড়িলাম বাসার দিকে, তাড়াতাড়ি যাচ্ছি, আমিও যাচ্ছি। আমার আব্বা অফিস থেকে আসছে, বাসায় গিয়ে দেখতেছে আম্মার অবস্থা খারাপ। আমার ছোটো বোন আম্মার মাথায় পানি ঢালতেছে, এবং আমাদের বাসায় যে কাজের মেয়ে ছিল ওই আম্মাকে মানে মাথায় পানি ঢালতেছে। তা কী হয়েছে, কেন আম্মা এরকমটা করতেছে? পরে জানতে পারি আমার বোন নাকি দুপুরবেলা পালায় গেছে, মানে আমার ছোটো বোন ইতি
দুপুরবেলা পালাই গেছে বাসা থেকে। তা পালিয়ে কোথায় গেছে? আমার আম্মা বলে জানি না কোথায় গেছে। আমি সাইমদের বাসায় গেছি, সাইমের আব্বার সাথে কথা বলছি, কিন্তু সাইমও বাসায় নেই। আমি তখন দৌড়ে নিচে গেলাম, নিচে যে ওরা তো আমাদের বাড়িতে ভাড়া থাকতো, আমাদের ফ্ল্যাটে গেলাম, গিয়ে সাইমের আব্বা সাইম বললাম যে আঙ্কেল সাইম কোথায়? পরে বলতেছে বাবা ও তো বাসায় নেই, সকালবেলা বাসা থেকে বেরোইছে, ও তো আসলে দুপুরে বাসায় আসে না, কই গেছে তা তো আমি জানি না। আমি তখন দৌড়ে বাসায় আসছি, কারণ সাইম ছেলেটা খুবই খারাপ, শুধু খারাপ না মানে গ্রেটফুল খারাপ, এত লেভেলের খারাপ ছেলে। এখন ও আমার বোনের কোনো ক্ষতি করে ফেলে কিনা এটাও তো একটা চিন্তার বিষয়। তো দেন হলো কি, আমি বাসায় আসছি, আসার পর আব্বারে বললাম যে আব্বা এই ঘটনা। আব্বা তখন তার ফ্রেন্ড সার্কেল এলাকাতে যারা আছে তাদেরকে ফোন দিল, ইনারা সবাই আসছে। আসার পরে আমার আব্বা তখন সবাইকে নিয়ে সাইমদের ফ্ল্যাটে গেল, এবং ওদের ফ্ল্যাটে যাওয়ার পরে সাইমের আব্বার সাথে কথা বললো। সাইমের আব্বা বলতেছে যে আমার ছেলে এখন নিয়ে গেছে কিনা সেটা তো আমি বলতে পারি না, ঠিক আছে আমি ফোন দিই। একটা সাইমের নাম্বারে ফোন দিল, সাইমের নাম্বার বন্ধ। এবার সবাই শিওর হয়ে গেল যে অবশ্যই সাইম আমার বোনকে নিয়ে পালাইছে, তা নাহলে সাইমের নাম্বার বন্ধ থাকবে কেন? সাইম তো নাম্বার বন্ধ করার কোনো কারণ নাই। সবাই মিলে তখন আমাকে খুব আমাদের সাথে আমাদের সাপোর্ট নিয়ে ইয়াকে সাইমের বাবার সাথে খুব দুর্ব্যবহার করলো, অনেক খারাপ ব্যবহার করলো। আমরা তো পাগলের মতো হয়ে গেছি, থানায় যাচ্ছি, মামলা করতেছি, লোকজন খুঁজতেছি, কি করা যায় না করা যায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এবং রাত নেমে আসলো। রাত্র প্রায় আমরা 11টার দিকে সবাই বসে আছি ঘরের মধ্যে। কি করব আসলে, কোনো সন্তান তো পাইতেছে না যে কোথায় নিয়ে গেল, কোন জায়গায় নিয়ে গেল। যদি সঠিক কোনো ঠিকানাই না পাই, তো তারে আমি খুঁজবো কোথায় বা কোন জায়গায় পাওয়া যাবে। কান্নাকাটি করতেছি অ্যান্ড একটা পর্যায়ে এই অবস্থার মধ্যে হঠাৎ করে আমার মোবাইলে একটা আননোন নাম্বার থেকে কল আসছে, নাম্বারটা আমি চিনি না। ওইটা থেকে কল আসছে, আমি রিসিভ করলাম। রিসিভ করার পরে একটা ছেলে আমাকে বলতেছে ভাই আমি সাইম। এটা বলার পরে আমি তখন আব্বা মারে লাউড স্পিক দিলাম, দিয়ে বলতেছি যে তোমরা শোনো, কথা বলো না। পরে আমি বললাম জি সাইম ভাই। আমি কিন্তু কিচ্ছু বলতেছি না। পরে বলে ভাই আমি আপনাকে বাংলাদেশের 64টা জেলায় আপনার মাংসের টুকরা রেখে আসবো, চিল কাউয়া দিয়ে আমি আপনার মাংস খাওয়াবো। আপনার এত বড় সাহস কী করে হলো যে আপনি আমার বাড়িতে গিয়ে আমার আব্বারে থ্রেট দিয়ে আসলেন? আমি বললাম ভাই আপনার এত বড় সাহস কী করে হলো যে আপনি আমার বোনকে নিয়ে পালাইয়া গেলেন? পরে বলতেছে এই ভাই কী বলেন, আমি আপনার বোন নিয়ে পালাইছি? আমি বলি দেখেন আজকে দুপুরে আমার বোন বাসা থেকে পালাইছে, আপনি আমার বোনকে নিয়ে পালাইছেন। উনি বলে ভাই আপনার মাথা খারাপ, আমি তো ঢাকায় আসছিলাম, আমাদের দলের কেন্দ্রীয় একটা মিটিং আছে, আমি এই মিটিংয়ে আসছি, আর আপনারা কে বললো যে আমি আপনার বোন নিয়ে পালাইছি? কেন, ইতি কই? আমি বললাম ভাই আপনি আমার সাথে নাটক করেন না, আপনার অনেক নাটক আমি দেখে আসছি, তো আমার সাথে নাটক করেন না। আমার বোনেরে কই রাখছেন ভালোই ভালো বের করে দেন। যদি বের করে না দেন, মনে রাখেন আপনি যে বাড়িতে থাকেন ওই বাড়ির আপনি একজন ভাড়াটিয়া, আর আমরা ওই বাড়ির জমিদার, সুতরাং আমাদের সাথে লাগতে আইসেন না। একে মোটামুটি আমি একটা থ্রেড দিলাম। থ্রেড দেওয়ার পর উনি বলে ভাই ইতিটা তো আমি ভালোবাসি, বা আপনার বোন যে নষ্টা এটা তো আমার জানা ছিল না। কেন ভাই? পরে বলে আপনার বোন আমার সাথেও প্রেম করতো, অন্য ছেলের সাথেও প্রেম করতো, মনে হয় অন্য কারোর সাথে ভাইগে গেছে, আর আপনি শুধু শুধু ভাই আমাকে দোষারোপ করতেছেন। ইতি কোথায় গেছে আমি জানি না, ও আমাদেরকে কোনো ঠিকানা দিবে না। সারাটা রাত আমার আব্বা আম্মা আমরা কেউ ঘুমাতে পারিনি। আমি বারবার ওই নাম্বারে এরপরে কল দিচ্ছিলাম, নাম্বারটা বন্ধ। দিনে 10টা বাজে ওই নাম্বার আবারও কল ঢুকছে। আমরা এই নাম্বারটা পুলিশের হাতে দিয়েছি, এবং পুলিশ নাম্বারটা ভেরিফাই করে দেখলো যে নাম্বারটা হচ্ছে ঢাকাতে চলতেছে, এবং নাম্বারটা সাইমের নাম্বার। পরে দুপুরে ফোন দিছি, আমি সাইমের আব্বাকে দিয়ে ফোন করাইছি। উনি ফোন করে বলতেছে সাইম যদি তুমি ইতিকে নিয়ে থাকো তাহলে খবরদার ইতিরে বাসায় এনে দিয়ে যাও, কারণ ইতির আব্বা আম্মু খুব কান্নাকাটি করতেছে, এটা ভালো না। এবং ইতি যদি তোমাকে ভালোবাসে তাহলে আমি নিজে দায়িত্ব নিই ইতির সাথে তোমাকে বিয়ে পড়াই দিব। সাইম ঠিক গতকালকে রাতের মতো একইভাবে কথা বলতেছে ওর বাবার সাথে, যে আব্বা আপনি জানেন না এদের ফ্যামিলিটা খুব খারাপ একটা ফ্যামিলি, এই মেয়েটা ভালো না। এই মেয়েটা যদি ভালো হতো তাহলে তো এই মেয়েটা অন্য ছেলের সাথে ভাইগে যায় না। এই মেয়েটা কারোর সাথে পালাই গেছে, এখন শুধু শুধু আমাকে দোষারোপ করা হইতেছে। আমি আসলে সত্যিকার অর্থে এই বিষয়ে কোনো কিছুই জানি না, আমাকে শুধু দোষ দিয়েন না। এই কথা বলার পরে উনি তখন লাইনটা কেটে দিল, ওরা লাইনটা কেটে দিল। এর পরের দিন আমার বোনের কোনো সন্ধান পাই না। তারপরের দিন রাত গেল, এর পরের দিন দুপুরবেলা সাইম তখন বাসা আসছে। দারোয়ান আমার আব্বারে ফোন দিয়া বললো আমার আব্বা অফিসে যাচ্ছে না, আমিও কলেজে যাচ্ছি না, আমরা পুরো পরিবারটা কেমন একটা জিম্মি অবস্থার মধ্যে পড়ে গেছে। পরে দারোয়ানে ফোন দিয়ে আমার আব্বারে বলতেছে যে স্যার সাইম আসছে বাসায়, এবং সাইম আসছে এটা শোনার পর আমার আম্মা তখন দৌড় দিছে, এবং দৌড় দিয়ে সাইমদের ফ্ল্যাটে গিয়ে আমার আব্বা আম্মা দুজনেই সাইমের কাছে কান্নাকাটি শুরু করেছে। ইভেন আমার আম্মা সাইমের পা ধরে চিৎকার করে কান্না করতেছে যে বাবা তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমার ঘর বাড়ি যা আছে আমি সব তোমাকে দিয়ে দিব, আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও, আমার মেয়েকে আমি চাই। আম্মার কান্নাকাটি দেখে আমি খুব অসহায় হয়ে গেলাম। ওই জীবনে প্রথম মনে হয়েছে আমি চিৎকার করে কেঁদেছিলাম আমার আব্বা আম্মার কান্নাকাটি দেখে। সাইম একই কথা যে আন্টি আমি তো জানি না ও কোথায় গেছে, আমার সাথে তো যায় না আন্টি, আপনি শুধু শুধু আমাকে দোষারোপ করতেছেন, এবং ও তো যায় না, কোথায় গেছে আমি জানি না, আমাদের সাথে যায় না।
তো দেখা যায় প্রশাসনিক লেভেলেও কিন্তু আমরা অতটা হেল্প পাইতাম না। প্রশাসনের কাছে গেলে পরে প্রশাসন জানতো যে মানে সাইম চট্টগ্রামের খুব নাম করে একজন রাজনীতি ব্যক্তির সাথে চলাফেরা করতো। এই জন্য দেখা যায় যে ওর নামে থানায় কোনো মামলা নিতে চায় না, এবং উপরের মহলে যদি আমরা কোথাও কমপ্লেন করি ওর বিষয়ে কেউ কোনো কথাই বলতে চায় না। মানে আমরা ওর কোনো বিচার করতে পারি না, ওর বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না, কেউ আমাদেরকে কোনো সাপোর্টই করে না। আমার আব্বা তখন কান্নাকাটি করতেছে যে এই মুহূর্তে আসলে কি করা যায়, আমরা কার কাছে যাব, বিচার বা কাকে দিব, আমাদের মানে কি আমাদের পক্ষে আসবে, আমাদেরকে সাপোর্ট কে দিবে, কেউ দিচ্ছে না। দেখতে দেখতে প্রায় 10টা দিনের মতো কেটে যায়। আমরা আইনি কোনো শাসনও পাইনি, মানে আইনি কোনো সাহায্যও পাইনি, এবং একইভাবে ইরফানকে মানে সাইমকে আমরা কোনোভাবে ধরতেও পারি নাই। যে সাইম যে কাজটা করছে এরকম কোনো সাক্ষী বা প্রমাণ আর বিন্দুমাত্র কোনো প্রমাণও রাখে না। আমার বোন ঘর থেকে মোবাইলটাও নিয়ে যায়নি, যে মোবাইলটা নিলে পরেও তো মোবাইল দিয়ে লোকেশন ট্র্যাক করা যেত যে কোথায় আছে, ধরতে পারতাম। মানে ইভেন ও বাসা থেকে মোবাইলটা পর্যন্ত বের করে নেয়। তাহলে আপনি বুঝতে পারেন যে কোথায় হাওয়া হয়ে গেছে। কোনো সন্ধান নাই, কোনো ঠিকানা নাই, পাগলা কুকুরের মতো আমরা রাস্তায় ঘুরতেছি যে এই মুহূর্তে কি করা যায়, ওরা কোথায় পেতে পারে, কোথায় গেলে ওর সন্ধান পাওয়া যাবে, কোথায় গেলে কি করা যাবে। প্রায় 10টা দিন অতিবাহিত হয়ে যায়, এবং 10 দিন পরে আমরা একটু খবর পাইছি যে আমার বোন চট্টগ্রামের এক জায়গায় আছে, মানে এক পাশে আছে, এরকম খবর পাওয়া গেছে। এবং খবর পাইছি পরে আমরা তখন দৌড়ে ওই বাসার মধ্যে গেছি, মানে ওই বাসা যে বাসায় খবর পাইছি, যে কোনো মাধ্যমে আমরা খবর পাইছি। এবং বাসায় যাওয়ার পরে আমরা জানতে পারি বাসার গেটের মধ্যে তালা মারা, মানে ওই দরজার মধ্যে তালা মারা, যেখানে বাসাটা আমার আবার বাড়িওয়ালাকে ডাকার পরে বাড়িওয়ালা তখন দায়িত্ব নিয়ে মানে চাবি দিয়ে তালাটা ভাঙে। তালাটা ভাঙার পরে ভিতরে ঢুকে পরে আমরা ওদের কিছু কাপড় চোপড় পাই, মানে আমার বোনের কিছু পরনের জামা কাপড় পাই। আমার বোনকে আর পাওয়া যায় না, মানে কিছু জামা কাপড় পাচ্ছি, এগুলি আমার বোনের নাই। এবং বাড়িওয়ালাকে যখন আমার বোনের ছবি দেখানো হলো, বাড়িওয়ালা বলে হ্যাঁ এই মেয়েটাই তো এখানে থাকতো। এবং যখন সাইমের ছবি দেখালাম, বাড়িওয়ালা বলে হ্যাঁ ওরা দুজনেই তো এখানে থাকতো। মানে অবাক বিষয়, চিন্তা করেন যে সাইম আমার বোনকে ঢাকাতে, ও ছিল ঢাকাতে, অথচ আমার বোনকে ফোন করে বাসা থেকে নিয়ে গেছে। আমরা কোনো কিছুই বুঝতে পারিনি, এবং আগে আমার বোনের জন্য বাসা ভাড়া করে রাখছে, এমন টেকনিক খাটাইছে যে বোঝার কোনো উপায় নেই। এরপরে বাড়িওয়ালা বলছে যে হ্যাঁ এই ছেলে এই মেয়ে এই বাসায় থাকতো, এবং তারা তো আজকে সকালেও মানে গতকালকে রাতেও ছিল, একই সাথে ছিল। তো এরই মাঝে মনে হয় সাইমের কানে খবর চলে গেছে, আমরা রাত পর্যন্ত ওখানে বসে আছি যে এরা আসবে। বাট রাত কেটে গেল, সকাল মানে আপনার সারাটা রাত কেটে গেল, সাইম এবং আমার বোন আর বাসায় আসলো না, এ বাসায় আসলো না। পরের দিন আব্বা তখন একদম কান্নাকাটি করে খুব দুর্বল হয়ে গেছে, ভাই আমাদের শরীরে আর দিচ্ছে না, মানে আমরা আর পারতেছি না আর কি, মানে অনেক বেশি দুর্বল হয়ে গেছি। আব্বু তখন বাসায় গিয়ে কান্নাকাটি করতেছে, মানে প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছে যে ওরে পাওয়ার আর কোনো সুযোগ নেই, আর কোনো চান্স নাই। মানে আমরা আর কার কাছে যাব, আর কাকে বলবো, কার কাছে গিয়ে আমার বোনকে ভিক্ষা চাইবো। এবং এরকম লোক তো আর চট্টগ্রামে নাই। যাদের কাছেই যাই, যাদের কাছেই বলি, মানে আপনার সাইমের কথা বললেই সবাই স্টপ হয়ে যায়, চুপ হয়ে যায়। এই বিষয় নিয়ে কেউ আর কোনো সামনে দিয়ে কথা বলতেই চায় না। আমি তখন ভাবলাম এখন কি করা যায়, এখন কি করব, কোনো কিছুই মাথার মধ্যে আসতেছিল না। ঠিক এইভাবে আমাদের দিনরাতগুলো কাটতে থাকে। এমন করে করে প্রায় আপনার সপ্তাহখানিকের মতো কেটে গেল। ওরা আবার ওই বাসাটা ছেড়ে আবার নতুন কোনো বাসায় চলে গেছে, এবং এই বাসায় তারা জামা কাপড়গুলো পর্যন্ত নিতে আসে নাই, মানে জামা কাপড় নিয়ে যায়নি। এইভাবে কয়েকটা দিন কেটে গেল, প্রায় এরপরে 15 দিনের মতো কেটে গেছে, 15 থেকে 16 দিনের মতো। আমার আব্বা তখনও হসপিটালে, এবং আমাদের পারিবারিক অবস্থা তখনও খুব খারাপ, মানে শুধু খারাপ নয়, এতটাই খারাপ যে বলে বোঝানো যাবে না। এবং সাইমকে তো আমরা সাইমকে তো দেখি ও আসে ঘুরে ফিরে অনেকভাবে। আমার আব্বা আম্মা ওর হাতে পায়ে ধরা থেকে শুরু করে কোনো কিছু বাদ রাখে নাই, মানে যা করা দরকার তাই করছে, মানে অনেক কিছু করছে, কিন্তু কোনোভাবেই কোনো কিছু কাজ হয় নাই। এভাবে প্রায় 1.5 মাসের মতো কেটে যায়, এবং এই 1.5 মাসে আমার পড়াশোনা বন্ধ। আমি পড়াশোনা অফ করে দিয়েছি শুধু এই বোনের কারণে। আব্বু আবার চাকরি থেকে একরকম রিজাইন দিয়ে দিচ্ছে। আমরা সারাক্ষণে বাসায় বসে ফ্যামিলির সব মানুষগুলো কান্নাকাটি করতেছি যে কীভাবে ওকে ফিরে পাবো, আমাদের ওকে ফিরে পেতে হবে, মানে ওকে ফিরে পাওয়ার কোনো পথও তো খোলা নাই। এমন করে একদিন হঠাৎ করে হলো কি, রাত আনুমানিক 2টার দিকে, আপনার ঘড়ির সময় প্রায় 2টা, আমি শুয়ে আছি, আমাদের দারোয়ান আমার ফোন দিয়ে বলতেছে যে ইরফান ভাই তাড়াতাড়ি নিচে আসেন, এটা আমাকে বলতেছে। তো ওই সময় কিন্তু আমাদের বাসার যে লিফট ছিল, লিফট কিন্তু বন্ধ, মানে লিফট বন্ধ। এই সময় আমরা আরও 2 তলা উপরে কাজ করাইতেছিলাম, তো এই জন্য লিফটটা বন্ধ করে রাখি। এখন লিফট বন্ধ, আমাকে বলতেছে দারোয়ানে যে ইরফান ভাই তাড়াতাড়ি বাসার নিচে আসেন, আমাকে ফোন দিছে। তো কেন ফোন দিলে আমি বুঝতে পারলাম না, দৌড়ে বাসার নিচে গেলাম, এবং বাসার নিচে যাওয়ার পরে আমি যেটা দেখলাম যে দারোয়ানের রুমের ভিতরে আমার বোন বসে আছে, ইতি, এবং একদম শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে, ওকে দেখলে চেনা যায় না। মানে আমি ওখানে যাওয়ার পরেই ও আমার পা ধরে চিৎকার করে কান্না করতেছে আমাদের বাসার মধ্যে। ও যখন কান্না করতেছে আমি ওকে জড়াই ধরে কান্না করতেছি যে বোন
যা হবার তা হয়েছে, কি হয়েছে আমার কাছে বল। কান্না কেন করতেছিস, মানে তুই কাঁদতেছিস কেন আমার কাছে বল। ও কোনো কিছু বলে না, শুধু কান্না করে, মানে প্রচণ্ড রকমের কান্না করে। আমি বলছি কান্না করিস না, তুই বল কি হয়েছে। পরে বলে ভাইয়া আমি চলে যাচ্ছি, আমি আত্মহত্যা করব। আমি শেষবারের মতো, কি আব্বা আম্মা তো মনে হয় ঘুমিয়ে আছে, তুমি কি একটু দরজা খুলে দিবা। আমি একদম শেষবারের মতো একটু আব্বা আম্মার চেহারাটা দেখবো, দেখে আমি এখান থেকে চলে যাব এবং আমি আত্মহত্যা করব। বোনের মুখে এই কথা শোনার পরে আমার চোখে পানি চলে আসলো। তুই আত্মহত্যা করবি কেন, আমরা তো বেঁচে আছি, তুই কেন আত্মহত্যা করবি, কেন, তোর কি হয়েছে, তুই এতদিন কোথায় ছিলে। পর আমাকে বলে ভাইয়া কোথায় ছিলাম এটা তো তুমি ভালো করেই জানো, আমি কোথায় ছিলাম এটা তো তুমিই জানো। তো দারোয়ানের রুমে কথা বলতেছি, আমি বললাম যে তুই আমাদের বাসায় চল। বলে না ভাই আমি বাসায় যাব না, তুই কি আমাকে একটু আব্বা আম্মাকে দেখাবা। আমি বললাম যে তুই আমার সাথে চল, বাসায় চল, আব্বা আমাকে দেখবি, যাকে দেখবি তোরা আমরা সবাইকে দেখাবো, তুই আয় বাসায় আয়। একরকম জোর করে টেনে হিসেবে ওকে বাসায় নিয়ে গেছি এবং বাসায় নিয়ে আমি আমার রুমে নিয়ে গেলাম। আমার রুমে নিয়ে গিয়ে ওরা বসাইলাম, বসায় বললাম যে তুই আমার কাছে বল তো কী হয়েছে, মানে তুই এরকম শুকিয়ে গেলে কেন, তুই তো নিজের ইচ্ছায় বাসা থেকে বের হয়ে গেলে। ও বলে হ্যাঁ ভাইয়া আমি নিজের ইচ্ছায় বাসা থেকে বের হয়েছি, আসলে আমি সাইমকে এতটাই ভালোবাসতাম যে আমি তোকে বলে বোঝাতে পারবো না, এবং সাইমকে হঠাৎ করে হারানোর ব্যথাটা আমি সহ্য করতে পারি না, যার জন্য সাইম আমাকে যেমন করে শিখিয়ে দিছে আমি তেমন করে বাসা থেকে বেরিয়ে গেছি। অ্যান্ড আমি বললাম তারপর বলে বাসা থেকে বেরিয়ে কয়েকদিন আমরা ভালোই ছিলাম, আমাকে কোথাও এখানে লুকিয়ে রাখতো, কখনো ওখানে লুকিয়ে রাখতো, আমার সাথে শারীরিক সম্পর্ক করতো, সব কিছুই ঠিক আছে। কিন্তু ভাইয়া শেষের দিকে যেটা দেখা গেল, ও আমার কাছে মানে বড় বড় রাজনীতিবিদ যারা আছে, বড় বড় লেভেলের রাজনীতি করে, এরকম কিছু লোককে আমার রুমে আনতে শুরু করছে। সরকারি দপ্তরের সরকারি কিছু আমলা যারা বড় বড় র্যাঙ্কে আছে, এনাদেরকে আমার রুমে আনতে শুরু করছে এবং ওনাদেরকে এনে আমাকে বলে যে দেখো তুমি জাস্ট একটা রাত থাকো এবং থাকলে তুমি, আমি একটা টেন্ডার পাবো, আমি এটা পাবো, আমি ওইটা পাবো, এরকম করে ভাইয়া জোর করে আমাকে বাসার মধ্যে আমাকে দিয়ে ওই লোকগুলোর সাথে এরকম খারাপ কাজ করাতো এবং অনেক প্রশাসনিক লেভেলের লোকজনও আসতো। আসলে আমি অনেক দিন পর্যন্ত এটা সহ্য করি এবং একটা পর্যায়ে সহ্য করতে না পেরে আমি গভীর রাতে বাসা থেকে পালিয়ে আসি। আমি বললাম এই বদমাইশটা এখন কোথায়, বলে ও বাসায় আছে। আমি কোন বাসায়, বলে আমরা চট্টগ্রামেরই একটা বাসায় ভাড়া থাকতাম, ও এখনও ওইখানেই আছে। আমি দৌড় দিয়ে বেরোইতে আসছি, ওরে আমি ওইখানে গুলি করে মেরে ফেলবো, ওরে আমি ওইখানে খুন করবো। আমার বন্ধুকে আমার পা ধরে কান্না করে বলতেছে ভাইয়া তুমি সাইমকে চিনো না, সাইম কত ডেয়ারিং একটা পার্সন, সাইমের কাছে, সাইমের সাথে মানে বাংলাদেশের বড় বড় লেভেলের লোকজনের সাথে লিঙ্ক আছে, সাইম পারে না এমন কোনো কাজ নাই। ভাইয়া আমার আব্বার বাড়িটা কিন্তু সাইম দখল করে নিয়ে নেবে, সাইম শুধু আমাকে নিয়ে গেছে বাড়িটা দখল করার জন্য। ভাইয়া যেমনি পারো সাইমদেরকে বাসা থেকে বের করো এবং প্লিজ ভাইয়া কিছু একটা করো, আমার আব্বাকে কিন্তু সাইম মানে সাইম মেরে ফেলবে, ইভেন তোমাকেও মেরে ফেলবে, তুমি ওখানে যেও না। আমি স্যার আমি যাবো, তুই আমারে ছাড়, কীভাবে মেরে ফেলে আমি দেখবো। এরকম ওর সাথে দস্তাদস্তি এবং কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে মনে হয় আমার আম্মা ঘুম থেকে উঠে যায় এবং আম্মা ঘুম থেকে উঠে এসে দরজা ধাক্কাইতে আসে, আমাকে বলতেছে কিরে ইরফান কার সাথে কথা বলিস, দরজা খোল, দরজা খোল। আমি বললাম যে না মা ভিতরে কেউ নেই। আম্মা বলে তুই তোরে দরজা খুলতে বলছিস, তুই দরজা খোল, দরজা খোল, মানে ধাক্কাইতে আসে। আমি দরজা খুলি না, বোন আমার পা ধরে আছে যে ভাইয়া তুমি দরজা খুলো না, এই মুহূর্তে তুমি যদি দরজা খোলো আম্মা যদি ভিতরে এসে আমাকে দেখে আমি সহ্য করতে পারবো না। পরে আমি বললাম তুই চিন্তা করিস না, তুই ভয়, আমি দরজা খুলি। পরে দরজা খুলছি এবং খোলার পরে মা তো ইতিরে দেখে চিৎকার করে, মানে জড়াই ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে। মায়ের ওই কান্নাতে আমার বাবা, আমাদের বাড়ির কাজের মেয়ে এবং আমার দাদি সবাই ঘুম থেকে উঠে গেছে। সবাই যখন আসছে, আসার পরে আমার বোন কান্না করতে করতে, আমার আম্মা কান্না করতে করতে একরকম অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার আব্বা তখন আমার বোনের সাথে কথা বলতেছে, আমি তখন আব্বারে ডাক দিয়ে জিজ্ঞেস বললাম যে আব্বা এই ঘটনাটা এরকম এরকম এই ঘটনা। পরে আমার আব্বা আমার বোনকে জিজ্ঞেস করতেছে ও কোন বাসা আছে, বাসার ঠিকানাটা দেওয়ার জন্য। দেন বাসার ঠিকানা দিল, বাসার ঠিকানা দেওয়ার পর আমার আব্বা তখন উপরে মহলের একজন পুলিশের কর্মকর্তাকে ফোন করলো এবং ভোরে ফজরের মানে পরপর ওই বাসার মধ্যে অ্যাটাক করা হলো এবং ওই বাসার মধ্যে অ্যাটাক করার পরে সাইমকে ওই বাসা পাওয়া গেল না, সাইম ওই বাসার মধ্যে নাই। এবং সাইমকে না পাওয়ার পরে আমার আব্বা তখন পরের দিন সকালবেলা সাইমদের বাসায় গেল, গিয়ে সাইমের আব্বাকে বললো যে আপনি এখন বাড়ি ছেড়ে দিবেন, মানে এখন বাসা ছেড়ে দিবেন। তখন ছিল মাসের প্রায় 25 তারিখের মতো। তো সাইমের আব্বা বললো যে আপনি এখন বললেই তো আমি বাসা ছেড়ে দিতে পারি না, এবং বাসা ছাড়ার আগে তো অবশ্যই আপনি আমাকে 1 মাস আগে জানাবেন এবং আমিও আপনাকে 1 মাস আগে জানাবো। আপনি আমাকে বের করে দিলে 1 মাস আগে বলবেন এবং আমি যদি আপনাকে বের করে মানে আমি যদি বেরিয়ে যাই তো আপনাকে 1 মাস আগে জানাবো, আপনি এখন বলে তো আমি এখন বেরিয়ে যেতে পারবো না। আমার আব্বা বলতেছে আপনার এই মাসের ভাড়াও দিতে হবে না, আপনি বেরিয়ে যান। সাইমের আব্বু তখন বলে যে ভাড়া দিতে হবে কি দিতে হবে না এটা তো বড় কথা না, আপনি বললেই তো আমি বাসা থেকে দৌড়ে বেরিয়ে যেতে পারি না, আমি তো বেরোবো না। আমার আব্বার হাত মানে সাইমদের বাসায় তখন একটা লাঠির মতো ছিল, হকি স্টিক টাইপের। আমার আব্বা তখন এইটা দিয়ে সাইমদের ঘরের মধ্যে যত কোকারিস ছিল, লাইক আপনার ওয়াল চুকিস বা এরকম যত ফার্নিচারগুলো ছিল, এগুলো আব্বা ভাঙতে শুরু করে
এবং এরই মাঝে আব্বার যে বন্ধু বান্ধব আছে আমাদের এলাকার সবাই তখন আমার আব্বুর কাছে চলে আসে। আব্বুরে কেউ ধরে রাখতে পারতেছে না। আব্বু ওনারা এদিকে বলছে তুই এখন বাসা থেকে বেরিয়ে যাবি, এই মুহূর্তে বাসা থেকে বেরোবি, যদি বের না হোস তাহলে আমরা তোর বাসা আগুন লাগাই দেবো, মানে তুই বেরো। ঠিক এরকম করে কোনো না কোনোভাবে সাইমের আব্বাকে বাসা থেকে বের করে দেওয়া হলো। মানে সাইমের আব্বাকে মানে বাসা থেকে বের করে দিছি, বের করে আমরা আমাদের ফ্ল্যাটের মধ্যে তালা মেরে দিছি। ফ্ল্যাটের মধ্যে তালা মেরে দিলাম এবং তখন আমরা আমাদের কিছু আত্মীয় স্বজন আছে ওনাদেরকে আমাদের বাসায় রাখতেছি যে আমাদের গার্ড দেবে। আব্বা বাসা থেকে বেরোয় না, আমরাও বেরোই না। এবং তখন ভাই সিসি ক্যামেরার মধ্যে যেটা দেখতাম, মানে প্রতি রাতের বেলায় হকি স্টিক হাতে, রান্দাও হাতে, মানে বিভিন্ন ছেলেরা আমাদের বাড়ির সামনে ঘোরাফেরা করতো। মানে এমন একটা অবস্থা যে আমরা বাসা থেকে বেরোতে পারতেছি না। মানে আমাদের বাসার যে মানে ইয়ে আছে আপনার কি বলে দারোয়ান আছে, দারোয়ান গিয়ে বাজার করে আনে, মানে দারোয়ানদের পর্যন্ত মারে যে বাজার কার জন্য নিতেছিস, ইরফানদের জন্য, মানে ইরফানদের জন্য বাজার নিতে দিব না, এরকমভাবে আমার দারোয়ানের গায়ে হাত তোলে। আমাদের বাসার কাজের মেয়েটা পর্যন্ত বাসা থেকে বেরোতে পারতো না। আমরা আমাদের অন্য ভাড়াটিয়া যারা ছিল আমাদের বিল্ডিংয়ে থাকতো ওনাদেরকে বলতাম যে আমাদের বাজার লাগবে, ইনারা আমাদেরকে বাজার করে এনে দিত। মানে আমাদের কতটুকু খারাপ অবস্থা ছিল চিন্তা করেন। এভাবে সময়গুলো কাটতেছে। আর ইরফান আমাকে প্রতিনিয়ত ফোন দিতে আছে, তুই থানায় যা, মামলা উঠা। তো আমি কিন্তু এরপরে আব্বা কিন্তু আমার বোনকে নিয়ে গিয়ে ইরফানের নামে মামলা করে দিছে। এই পুরো ঘটনাগুলো বলে ইরফানের নামে মামলা করছে। তো এখন আমার ইরফান আমাকে বারবার ফোন দিতে আসে। এই ঘটনার পরে কিন্তু ইরফানের যে একটা পদ ছিল আমাদের চট্টগ্রামে, অনেক বড় পদের একজন রাজনীতিবিদ ছিল, তো ওই পদটা কিন্তু ওর চলে গেছে। এবং পদটা বাতিল হওয়াতে ও আরও খেপে গেছে, যেহেতু সরকারি দল ছিল ও আরও খেপে গেছে যে আমার এই ক্ষতিটা তোরা করলি, আমি তোদেরকে ছাড়বো না। আমাকে প্রতিনিয়ত হুমকি দুমকি মানে দিয়েই যাচ্ছে। এভাবে একদিন হলো কি সন্ধ্যার সময়, মানে আমি ফোনে কিছু টাকা ঢোকাবো আর কি, ফোনে কিছু টাকা ঢোকানোর জন্য আমি জাস্ট বাসা থেকে বের হয়েছি। আমাদের বাসা থেকে মানে আপনার 5 মিনিটের রাস্তা, সামনে গেলে লোডের দোকান, এই দোকান থেকে আসার পরেই 5-7টা ছেলে আমাকে অ্যাটাক করে বসে। এবং অ্যাটাক করার পরে তাদের হাতে যে দেশীয় অস্ত্র ছিল ওগুলোতে আমাকে মারার মানে মেরে ফেলতে চায়। আল্লাহর হুকুম আমি আরও 2-1টা বাড়ির পেছন দিয়ে দৌড়ে কোনো রকমের জান নিয়ে পালায় বাসায় আসি। বাসা আসার পর আব্বু তো আমাকে নিয়ে খুব টেনশনে পড়েছে। মানে আমার আব্বুর কথা হচ্ছে আমি তো বয়স্ক মানুষ, আমার কি করবে না করবে এটা তো আর বলতে পারি না, কিন্তু তোরে তো কিছু একটা করে ফেলবে। আব্বু তখন আমার বলে যে তুই তোর 2 বোনকে নিয়ে এখান থেকে চলে যা। বললাম আব্বু এটা তুমি কি বলো, আমরা মশার ভয়ে মশারি পুরে ফেলবো, এটা কোনো কথা? আমার আব্বা বলে দেখ আমি আর তোর মা আছি, পরিস্থিতি ঠান্ডা হোক। এবং আমাদের চট্টগ্রামে, আমি ওই ভদ্রলোকের নামটা বলতে চাই না, তিনি অনেক বড় একজন, আমাদের চট্টগ্রামের খুব বড় একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি সাইমের অনেক বড় উপরে পোস্টে ছিলেন। আমার আব্বা ওনার সাথে ফোনে কথা বলে, উনি তখন লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছে। তো উনি আমার আব্বারে বললো যে ভাই আপনি একটু অপেক্ষা করেন, এখন সাইমরে তো আমি এখান থেকে ফোন করে বললে কিছু হবে না, কারণ সাইমের তো অনেক বড় লিঙ্ক, আপনি তো জানেনই। ওরে বাসাটা ভাড়া দেওয়াটাই আপনাদের ঠিক হয় না, কারণ এরা খারাপ এটা জানেন, এরপরেও কেন আপনাকে বাসা ভাড়া দিলেন, কেন আপনার বাড়ি তোকে আশ্রয় দিলেন। তো যাই হোক আমি তখন লন্ডনে আছি, আমি আসার আগ পর্যন্ত আমি কিছু করতে পারবো না। দেখা যায় আমি এখন সাইমকে ফোন করে কিছু একটা বলবো, এটা আরও হিতে বিপরীত হয়ে যাবে। সাইম বুঝে যাবে যে আমি আপনার পক্ষে আছি এবং আমি মানে বাংলাদেশে আসার আগেই হয়তো আপনাদেরকে মেরে ফেলবে, আপনাদের ঘরবাড়ি দখলে নিয়ে যাবে। তো একটু শান্ত হন, আমি লন্ডন থেকে চিকিৎসা শেষ করে এসে আমি সাইমকে এমনভাবে ধরবো, ওর তো এখন পদ নাই, কিছু উশৃঙ্খল পোলাপাইন নিয়ে ঝামেলা করতেছে, আমি প্রশাসনকে দিয়ে ওকে আমি 14 শিখের ভাত খাওয়াবো, জেলে এমনভাবে ভরে দেবো যাতে আর বেরোতে না পারে। তো ওই ভদ্রলোক যখন আমার আব্বাকে এগুলো বলে, আমার আব্বা তখন বলে তুই তোর বোনদেরকে নিয়ে এখান থেকে চলে যা। তো আমার আম্মা তখন লাভ দিয়ে ওটা বলতেছে না আমার মেয়েদেরকে আমি দিব না, আমার মেয়েদেরকে আমি যেখানে এসেছি ওখানে আমার মেয়েদেরকে রাখবো, মরতে হয় আমার মেয়েদেরকে নিয়ে আমি এভাবে মরবো, আমি আমার মেয়েদেরকে কোথাও যেতে দিব না। আমার আব্বা তখন বলে তাইলে একটা কাজ করে ইরফান তুই চলে যা, কারণ এখানে থাকলে আমার তোকে নিয়ে অনেক বড় রিস্ক, তুই কখন বাসা থেকে বের হবি, তোর কি হবে না হবে, আমি তোর নিয়ে খুব রিস্কে আছি, তুই একটা কাজ করতে এখান থেকে চলে যা। তো আমি আব্বুরে বললাম যে আব্বু আমার এখান থেকে যেতে ইচ্ছে করতেছে না, আমি আমার পরিবারের সাথে থাকবো। তাও আব্বু একদিন আমাকে জোর করে মানে কিভাবে বলবো ভাই, পুলিশ প্রটোকল দিয়ে, মানে থানা থেকে পুলিশ আনছে, পুলিশে ফোন করে পুলিশদের গাড়ি করে আমি আমাদের বাসা থেকে আপনার চট্টগ্রামে জিএসসি মোড়ে আসি, মানে পুলিশের গাড়ি দিয়ে আসি। মানে কি অবস্থা আপনি চিন্তা করতে পারেন। জিএসসি মোড়ে আমার আব্বা আমাকে নিয়ে আসে এবং এনে ওখান থেকে আমার আব্বা আমাকে বাসের টিকিট কিনে আমাকে কক্সবাজার পাঠিয়ে দেয়। এবং কক্সবাজার পাঠাই, সেখানে আমাকে একটা নাম্বার দিয়ে দেয়, আমার আব্বা বলে ওনাদের বাসায় গিয়ে থাকবে। তো আমি কক্সবাজার শহরে নামলে পরে মানে কলাতলি নেমে ওনাকে ফোন করি, একজন মহিলা রিসিভ করে, নাম হচ্ছে তাহমিনা। পরে আমি বললাম জানটি আসসালামু আলাইকুম, আমার আব্বু আপনাকে আপনার নাম্বারটা দিয়েছিল, আপনার নাম কি তাহমিনা? বলে হ্যাঁ। তো বলে হ্যাঁ তোমার আব্বু আমাকে বলছে তুমি কোথায়, এই মুহূর্তে কোথায় আছো? বলে আমি কলাতলি আছি। বলে আমি আসতেছি ওখানে থাকো। পরে উনি কিছুক্ষণ পরে আসলো, এসে একটা অটো নিয়ে আসছে, এসে আমাকে বলে চলো। তো আমি ব্যাগ টেক নিয়ে আন্টির সাথে রওনা দিচ্ছি। তো ওনার সাথে যেতে যেটা বুঝলাম যে উনি আমাদের পারিবারিক সম্বন্ধে সব কিছুই জানে,
মানে আমার আব্বার কি হয়েছে না হয়েছে বা আমরা যে এই ঘটনাগুলো ঘটছে উনি সব কিছু আমাকে বলতেছে তোমার আব্বাকে বারবার বলছি চিটংয়ে থাকার দরকার নাই, তোমাদের ওই এলাকাটাই খুব ডেঞ্জারাস একটা এলাকা, ওই এলাকাতেই খারাপ ছেলেদের বসবাস। অ্যান্ড বাসায় গেলাম এবং বাসায় যাওয়ার পরে আন্টি আমাকে রুমে নিয়ে গেলাম, আমাকে একটা খুব সুন্দর রুম দিল যেটা থেকে বিচ দেখা যায়, মানে কক্সবাজারটা মানে বিচটা দেখা যায় এরকম একটা রুম দিল। অ্যান্ড আলহামদুলিল্লাহ রুমটা দেখে আমার খুব ভালো লাগলো, যদিও পরিবারের জন্য খুব টেনশন হচ্ছে, আব্বুর জন্য আম্মুর জন্য বোনদের জন্য খুব খারাপ লাগতেছে, কিন্তু তারপরে এই রুমটা পাওয়ার পরে একটু শান্তি পেলাম। এবং সকালবেলা আমি গিয়েই মানে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ছি। অ্যান্ড আমি প্রায় আপনার হঠাৎ করে একটা মেয়ে মানে আপনার গিটার বাজাচ্ছে, মানে গিটারের শব্দে আমার ঘুমটা ভাঙছে, মানে মনে হলো কেউ একজন আমার রুমের সামনে বসে গিটার বাজাচ্ছে এবং গান গাইতে আছে, এরকম একটা অবস্থা। আমি তো মানে সারা রাত জার্নি করছি, যার জন্য আমি এসে ঘুমাই পড়ছি। অ্যান্ড মানে তখন দুপুরের কাছাকাছি, পরে আমি দরজা খুললাম, ভাই দরজা খোলার পরে দেখলাম যে পরীর মতো একটা সুন্দর মেয়ে আমার মানে রুমের সামনে একটা আপনার 3/4 প্যান্ট এবং একটা লাল টি শার্ট পরা, হাতের মধ্যে অনেকগুলো ব্যাসলাইট এবং চুলগুলো ছোট ছোট, চোখে একটা চশমা, পরীর মতো একদম সুন্দরী একটা মেয়ে, একদম লম্বা কিন্তু হ্যাংলা, কিছুটা একদম নায়িকাদের মতো ওর ফিটনেস, বসে বসে গিটার বাজাচ্ছে। আমাকে দেখি একটু অবাক হয়ে গেল, অবাকভাবে তাকিয়ে আছে। এবং ওর পিছনে আপনার একটা ফ্যান চলতেছিল, যেটা আপনার টেবিল ফ্যান বলে, ওই ফ্যানের বাতাসে না ওর চুলগুলো নড়তেছে, মানে মুখের মধ্যে পড়তেছে। এত কষ্টের মাঝেও হঠাৎ করে এই মেয়েটাকে দেখার পরে আমার কাছে মনে হলো আমি যেন স্বর্গীয় সুখ পেলাম, মানে এত সুন্দর চেহারা। আমি একটু স্তব্ধভাবে তার দিকে তাকিয়ে আছি। পরে আমাকে বলতেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আমি বললাম হ্যাঁ ভালো আছি। কী নাম আপনার? বলে আমার নাম তাবিবা। আমি বললাম গুড তাবিবা, আপনাকে তো ঠিক চিনলাম না এই বাসায়। বলে আমাদেরই এটা বাসা। আমি বললাম আপনার বাসা, তার মানে কি তাহমিন আপনার মা? বলে হ্যাঁ উনি আমার আম্মু। তা আপনার শরীর ভালো? আমি বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বললাম আপনার আম্মু কোথায়? বলে আম্মু তো অফিসে গেছে। আমি বললাম কী বলেন, আপনার আম্মু অফিসে চলে গেছে? আপনার আম্মু জব করে? বলে হ্যাঁ আম্মু জব করে। তাই বললাম যখন বাসায় আসলাম তখন তো আপনাকে দেখলাম না। বলে আমি তো ঘুমিয়েছিলাম। তো বলে যে আপনি খাওয়া দাওয়া করবেন, আমার আম্মু বলছে আপনাকে খাবার দেওয়ার জন্য আপনি ঘুম থেকে উঠলে। তো আমার কাছে তখন বিষয়টা জানি কেমন মনে হচ্ছিল যে এরকম পরিস্থিতির মধ্যে। তাই আমি বললাম যে ওকে ফাইন ঠিক আছে, হ্যাঁ খাওয়া দাওয়া করবো। তো আমাকেও কাপড় চোপড় দিলাম, আমি বাথরুমে ঢুকে গোসল সম্পূর্ণ করে আসলাম এবং এসেই দেখি আমার জন্য মানে একদম পুরো টেবিল ভর্তি খাবার। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া, এবং মেয়েটাও আমার সাথে দাঁড়িয়েছিল, আমাকে এটা ওইটাই মানে বেড়ে দিচ্ছিল আমাকে খুব ভালো। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে আমি তখন আব্বুরে ফোন দিলাম। আব্বুরে বললাম, আব্বু আমারে বলো তোর কোনো সমস্যা নাই তুই এখানে? এমন আব্বার সমস্যা মানে আমি তো রাজকীয় হালে আছি, মানে বাসায় এতটা ভালো থাকতে পারি না, এখানে যতটা ঠিক ভালো আছি। তা তোমাদের কথা বলো, তোমাদের কী অবস্থা? আব্বু আমারে বলে হ্যাঁ আমরা ঠিক আছি, আমাদের নিয়ে চিন্তা করিস না, কিছুদিনের মধ্যে তোর ওই আঙ্কেল আসবে ইতালি থেকে, লন্ডন থেকে, এরপর উনি সব কিছু ঠিক করবে। এখন মোটামুটি পরিস্থিতি অনেকটা ঠান্ডা আছে, আগের মতো আর ছেলে ফেলেদেরকে বাসার সামনে মানে অস্ত্র শস্ত্র নিয়ে হাঁটতে দেখি না, মোহরা দিতে দেখি না, এখন মোটামুটি একটু ভালো আছে। তা তুই নিজের দিকে খেয়াল রাখিস, ঠিকমতো খাওয়া দাওয়া করিস। আমার আপু ঠিক আছে, এই নিয়ে তুমি টেনশন করো না। অ্যান্ড আমি তখন খাওয়া দাওয়া করতেছি, এরপরে আমি বারান্দায় গিয়ে বসে আছি, মেয়েটা আমাকে ডাকতেছে, মানে খুব ক্লোজলি আর কি, আমাদের বাসায় মেহমান ওই হিসাবে। পরে আমি বললাম আপনি গিটার বাজাতে পারেন? বললাম না আমি কোনোদিন বাজাইনি। তো আমাকে তখন বলতেছে যে আপনি একটা ভালো গানের নাম বলেন, আমি ওই গানের সাথে আপনাকে গিটার বাজাবো। তো আমি একটা গান বললাম, মেয়েটা খুব সুন্দর, মানে কণ্ঠ এত সুন্দর, এত মিষ্টি কণ্ঠ, এই কণ্ঠ দিয়ে তখন ও গান গাইতে আছে এবং গিটার বাজাচ্ছে, আমাকে শোনাচ্ছে। খুব ভালো লাগলো। বিকেলের দিকে আন্টি তখন বাসায় আসছে, আসার পরে আন্টি আমার জন্য আবার অনেক ফল টল নিয়ে আসছে, এটা ওটা নিয়ে আসছে। আমাকে বলে যে ইরফান তুমি এগুলো খাওয়া দাওয়া করো, মানে খাও, ফলগুলা কেটে খাও। তো আমি বললাম যে আন্টি আসলে বুঝতে পারিনি যে আপনাদের বাসা আসলে এতটা ভালো লাগবে। একে তো কক্সবাজার, অ্যান্ড কক্সবাজার গেলে এমনিতে তো ধরেন মানে খারাপ মনটাও ভালো হয়ে যায় সমুদ্রের দিকে তাকালে, তার মাঝে আপনি আছেন বা আপনার মেয়ে আছে। ডেফিনেটলি যে আপনারা যে আমাদের রিলেটিভ বা আপনি যে আমার আব্বার ফ্রেন্ড, এটা আমি আগে জানতাম না। আমি আমার লাইফে অনেকবার কক্সবাজার আসছি, কিন্তু কোনোদিনও আব্বা আপনার ঠিকানা আমাকে দেয়নি। অ্যান্ড কেন দেয়নি ওটা আমি জানি না, কিন্তু সত্যিকার অর্থে বিশ্বাস করেন আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে। পরে বলে আচ্ছা বাবা ঠিক আছে, সমস্যা নাই, তুমি থাকো। অ্যান্ড দেখি একদিন সন্ধ্যা হয়ে গেল এবং তখন সূর্যটা ডুবে যাচ্ছিল, মানে পূবের আকাশে সূর্য ডুবে যাচ্ছে। আমার মানে তখন এত বেশি ভালো লাগতেছিল, আমি আসলে মানে মানে পশ্চিমে যখন সূর্য ডুবে যাচ্ছে মনে হচ্ছিল যেন মানে আমার ভিতরটা জানি কেমন করে একটু উদাস, মানে একটু লাইক উদার উদার হয়ে গেল। আমি তখন মেয়েটা আমাকে বলতেছে, মানে তাবিবা বলতেছে যে কী ব্যাপার ভাইয়া, যাবেন নাকি বিচের পাড়ে? আমি বললাম যেতে তো ইচ্ছে করতেছে। পরে বলে তাহলে চলেন। তো ও তখন কী করলো, ওই 3/4 এবং গেঞ্জি পরা অবস্থায় একটা হাই হিল পরে আমার সাথে বিচের পাড়ে ঘুরতে গেল। দেখেন মানে বিচের পাড়ে যাওয়ার পরে আমার ভিতরটা এতটাই মানে ভালো লাগলো, এবং ওর তো আসলে অসম্ভব সুন্দরী ছিল। ও একটা সানগ্লাস পরে থাকে, সানগ্লাসের ফ্রেমটা হচ্ছে লাল, এবং যার জন্য ওর দিকে তাকালে আমার কাছে কেমন ছিল একটু রেড সিগন্যাল এরকমটা মনে হয়। ও
ওর সাথে তখন আমি বিচের পাড়ে প্রায় রাত্র 8টা পর্যন্ত হাঁটলাম এবং 8টার পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে বাসায় চলে যায়। পরে বাসায় আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম অ্যান্ড খাওয়া দাওয়া সম্পন্ন করার পরে আমি তখন শুয়ে গেলাম। অ্যান্ড সকালে খুব ভোরে ভোরে আমাকে এসে দরজা ধাক্কাইতে আসে মেয়েটা। আমি যখন দরজা খুললাম দেখলাম তাবিবা। আমি ওকে বলি কী হয়েছে, এবং তাবিবের দিকে তাকিয়ে দেখলাম যে ও একটা হাফ প্যান্ট ইভেন আপনার শু জুতা পরে আছে, কিছুটা জগিং করার মতো মানে এক্সারসাইজ করার মতো কোনো ড্রেস পরে আছে। আমাকে বলতেছে তাড়াতাড়ি উঠে আসেন। আমি বললাম যে উঠে আসবো কেন, কী হয়েছে? বলে তাড়াতাড়ি চলেন, আমরা আজকে হাঁটতে যাব, আমরা ব্যায়াম করবো না, আপনি বিচের পাড়ে হাঁটবেন না? আমি বললাম যে তখন কিন্তু মাত্র সবে মাত্র সকাল হচ্ছে। আমি বললাম ওকে ফাইন, ঠিক আছে যাওয়া যায়। দেন এরপর আমি তখন ওর সাথে বের হলাম, যদিও জগিং করার মতো ড্রেস আমার শরীরে ছিল না, ব্যায়াম করার মতো ড্রেস না। এরপর ওর সাথে আমি বিচের পাড়ে দৌড়াচ্ছি। এই মুহূর্তটা আসলে জীবনে কখনো ভোলা যাবে না। আমাদের প্রত্যেকেরই জীবনে এমন কিছু মুহূর্ত আসে যে মুহূর্তগুলো কখনো চাইলেও ভোলা যায় না। স্বর্ণালী অক্ষরে লেখা থাকে মনের মনে কোটে এই কথাগুলো। আমি যখন বিচের পাড়ে এই তাবিবার সাথে দৌড়াচ্ছিলাম, আমি বারবার ওর দিকে তাকাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল এমন একটা মেয়েকে বিয়ে করে যদি তার সাথে জীবনের বাকি সময়টা কাটাতে পারতাম, সকালবেলা যে তার ভিজা চুল দিয়ে আমার ঘুম ভাঙাই দিবে, এরপরে দুজনে একসাথে ব্যায়াম করতে বের হব, এই মুহূর্তটা আসলেই ভোলার মতো না। ওর সাথে কক্সবাজারের সমুদ্রের পাড়ে আমি যখন জগিং করতেছিলাম, দৌড়াচ্ছিলাম, এমনই স্বর্গীয় সুখ আমি আমার মনের ভিতরে অনুভব করতে থাকি। একটা পর্যায়ে সূর্য মামা উঁকি দিল এবং সূর্যকে দেখার পরে ও আর আমি তখন বাসে আসলাম। ও গোসল সম্পন্ন করলো এবং এরপরে আমাকে বললো আপনি গোসল করে আসেন। আমি গোসল করে দুজনেই নাস্তা করতে বসলাম। নাস্তা সম্পন্ন করে ও আর আমি অনেকক্ষণ আড্ডাবাজি করলাম। আমাকে বললো চলেন আমাদের কলেজে আপনাকে নিয়ে যাবো। তাই আমি বললাম আসলে আমার কোনো ইচ্ছা নাই। বলি না 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 চলেন না প্লিজ। পরে ওর সাথে আমার কলেজে গেলাম এবং কলেজে যাওয়ার পরে কলেজেও না প্রচুর মজা করলাম, মানে অনেক হাঁটলাম এবং ওর প্রচুর ফ্রেন্ড আছে। মানে কক্সবাজারের ছেলে মেয়েগুলো আসলেই সত্যি অসম্ভব ভালো। আমাকে খুব কম সময়ের ভিতরে তারা আপন করে নিয়েছে। কলেজের ক্যাম্পাসে বসিয়ে যে যার মতো করে আমাকে কেউ ঝালমুড়ি, কেউ ফুচকা, কেউ এইটা ওইটা এনে দিচ্ছে, ভাই আপনি খান। মানে আমার প্রতি তাদের আন্তরিকতা দেখে আমার বুকটা আনন্দে ভরে গেল। সত্যি এমন মানুষ এই দুনিয়াতে খুঁজে পাওয়া অনেক কষ্টকর। তাবিবার সাথে আমি দুপুর পর্যন্ত ছিলাম। দুপুরের পরে আমি আর তাবিবা, ও কিন্তু ক্লাস করে না, জাস্ট ক্যাম্পাসে আড্ডা মারছে। এরপর আবার বাসায় আসি। এরকম করে তাবিবার সাথে আমার প্রায় অনেকগুলো দিন কেটে যায়। ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, জেনে করি বা বুঝে করি, আমি তাবিবার প্রতি কেমন জানি অনেকটা দুর্বল হয়ে পড়ি। আমি ওকে বারবার শুধু একটা প্রশ্ন করি, তুমি কাউকে ভালোবাসছিলা? কেউ কি তোমার জীবনে আসছিল? কেউ কি তোমাকে প্রপোজ দিয়েছিল? আমাকে তখন বারবার একটা কথাই বলতে চায়, অনেকেই তো আমাকে ভালোবাসে, অনেকের কাছ থেকে আমি প্রেমের প্রপোজাল পেয়েছি, কিন্তু দেখা যায় যে কাউকেই আমি আসলে মন থেকে ওভাবে ভালোবাসতে পারি নাই। কারোর প্রতি না আমার ভালোবাসা আসে না। এবং ভালোবাসা জিনিস কথাটা শুনলেই না আমার কাছে কেমন জানি মনে হয় যে ভালোবাসা মানেই ধোঁকা অথবা দেহের একটা চাহিদা, মানে শারীরিক চাহিদা, এরকমটাই মনে হয়। আমি তখন বললাম যে তোমার ধারণা ভুল, ভালোবাসা মানেই কিন্তু দেহের চাহিদা না, ভালোবাসা মানে মনেরও চাহিদা। তো এরকম করে ওর সাথে তখন আমি অনেক দূর পর্যন্ত, মানে অনেক দিন পর্যন্ত ঘুরে ফিরে কক্সবাজারের এখানে সেখানে, এবং থাকতে থাকতে প্রায় 1.5 মাসের মতো ওর সাথে আমি কক্সবাজার থাকি। এবং 1.5 মাসের মধ্যে আমার ওই আঙ্কেল তখন বিদেশ থেকে আসে। এবং বিদেশ থেকে আসার পরে আঙ্কেল ডিরেক্টলি হচ্ছে সাইমকে একদম উপরে, মানে কেন্দ্রীয় লেভেলের লোকদেরকে ফোন করে সাইমের পত্র নিয়ে আগেই পথ চলে যায়। এরপরে সাইমকে জেলে ঢুকাই দেয়। শুধু জেলেই ঢুকায় না, এতগুলো মামলা সাইমের নামে দাঁড় করানো হয় যে এই সাইম কখনোই আর জেল থেকে বের হতে পারবে বলে মনে হয় না। তো 1.5 মাস কেটে গেল এবং 1.5 মাস পরে আব্বু তখন আমাকে বলতেছে তুই চলে আয়, এখন তো সব কিছু ঠিক আছে। আমি কাকে ছেড়ে আসবো, মানে যাকে আমি ছেড়ে আসতেছি ও শুধু একটা মানুষ নয়, আমার কাছে মনে হয় যে ও আমার দেহের অক্সিজেন, যে না থাকলে আমি নিঃশ্বাস নিতে পারবো না। আব্বু যেদিন আমাকে আসতে বললো তার ঠিক 1 সপ্তাহ পর্যন্ত আমি যাচ্ছি না। আব্বু আমাকে প্রতিদিন বলে কিরে ইরফান তুই আসিস না কেন, তোকে না আসতে বলছি, তুই চলে আয়। আমি যাচ্ছি না। এরকম করে 1 সপ্তাহের মধ্যে আমার তাইবার সাথে, যদিও আসলে কেউ কাউকে ভালোবাসে বলি নাই, সত্যি কথা বলতে গেলে ও আমাকে ভালোবাসে, ও আমাকে এটা বলে নাই, বা আমি যে তাকে ভালোবাসি আমি সেটাও বলি নাই, কিন্তু তারপরেও আমাদের দুজনের মাঝে একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক শুরু হয়। আমরা দুজনকে অসম্ভব রকমের ভালোবাসি কথাটা মুখে বলা না হলেও অন্তর থেকে একজন আরেকজনকে ছাড়া একটা মুহূর্তও বাঁচতে পারবো না। সময়টা ঠিক এভাবেই সামনের দিকে যাচ্ছিল। দিন রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে বাধ্য হলাম সমুদ্রনগরী কক্সবাজার ছেড়ে আমাকে আমার বাবার কাছে ফিরে আসতে, আমাদের নিজ ঠিকানায় আসতে। এবং আসাটা আমার জন্য এতটাই কষ্টকর ছিল যে আপন ভাই, আমি বাসের সিটে বসে আছি, আমার কাছে মনে হয় যে প্রতিটা রাস্তা আমি কান্না করতে করতে আসছি। মানে আমার পাশের সিটে যিনি বসে আছে ইনি আমাকে বারবার সান্ত্বনা দিচ্ছে। ইনি ভাবছে যে হয়তো আমার ফ্যামিলির কেউ মারা গেছে, মানে কেউ মারা গেলে একটা মানুষ যেমন করে কান্না করে না, এমন করে কান্না করছি। আসার পরে আমি আর থাকতে পারি না, রাতের বেলাকে ফোন দিয়ে কান্না করতেছি যে তাবিবা আমার ভালো লাগে না,
মানে বিশ্বাস করুন, মানে 2 দিন পরে আমি আমার আব্বাকে না বলে পুনরায় আবার চলে গেছি কক্সবাজার। এবং কক্সবাজার গিয়ে আমি ওর সাথে বিচের পাড়ে পুরো রাত কাটিয়ে দিয়েছি, মানে সারা রাত আমরা বিচে বসেছিলাম। এত পরিমাণে ভালোবাসছি, সকালবেলা ওকে বাসায় পাঠাই দিয়া আমি আবারও চলে আসছি আমাদের বাসায়। অ্যান্ড এভাবে আমি 2 দিন পরে যাইতাম, একদিন পরেই যাইতাম। অ্যান্ড যাতায়াত করতে করতে বিষয়টা আস্তে আস্তে করে মানে আমার পরিবারের মানুষের কানে চলে আসে। মানে আমার আব্বা কিছুটা বুঝতে পারে যে আমি এরকমভাবে একটা রিলেশনে জড়িয়ে গেছি। অ্যান্ড বুঝতে পারার পরে আমি তখন মানে তাবিবার মাও কিন্তু বুঝে যায়। অ্যান্ড তাবিবার মা একদিন তাবিবাকে ডিরেক্টলি বলে যে দেখো খবরদার, তুই কিন্তু ইরফানের সাথে খুব কথা বলবি না এবং ইরফানের কাছ থেকে দূরে থাকবে, কখনো ইরফানের সাথে কোনো সম্পর্ক মেক করবি না, কোনো সম্পর্ক তৈরি করবি না, বা ইরফানের কাছ থেকে দূরে থাকবে। এগুলো কিন্তু ওর মা ওকে সবসময় বোঝাতো। এরপরে আসলে এভাবেই কেউ কারোর কাছ থেকে দূরে থাকতে পারি না। একটা পর্যায়ে যখন গভীর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি, একদিন আমার বাবা আমাকে জিজ্ঞেস করে যে ইমরান, ইরফান এরকম এরকম একটা কথা শুনছি এবং এটা কতটুকু সত্য। আমি বললাম যে হ্যাঁ আব্বা, আপনি যেটা শুনছেন এটা মিথ্যা না। আমার আসলে মানে আপনার তাহমিন আন্টির মেয়ে তাইবাকে ভালো লাগে, অ্যান্ড আমি ওকে খুব ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, অ্যান্ড আপনি অনুমতি দিলে আমি ওকে বিয়ে করবো। মানে আমি ডিরেক্টলি আমার আব্বাকে খুব এরকম ফিলে বলতেছি। আমার আব্বা মানে আমার বোনের ওই ঘটনাতে এত বেশি রাগান্বিত হয়নি, বাট আমারই কথাটা শোনার পর আব্বা মুহূর্তের মধ্যে তেড়াই বেগুনে রেগে উঠছে। ওঠে আমাকে বলতেছে কি বললি এটা তুই। মানে আমার আব্বা কিন্তু আমাকে তুই শব্দটা খুব ছোটোবেলায় বলতো, মানে বড় হওয়ার পরে খুব বেশি তুই শব্দটা আমি আমার আব্বার মুখে শুনি নাই। এবং পর্যাপ্ত পরিমাণ রেগে গেলে, প্রচণ্ড রেগে গেলে তুই শব্দটা ব্যবহার করতো, তা না হলে কিন্তু তুই শব্দটা আমার আব্বা খুব বেশি ব্যবহার করে না। ওই দিন আমাকে একদম বলে কি বললি তুই এটা। আমি বললাম যে আব্বা আমি তাইবাকে ভালোবাসি। আমার আব্বা বলে এই কথাটা একবার বলছিস, আমি যেন নেক্সট টাইম তোর মুখে এই কথাটা না শুনি। আমি তখন বললাম যে আব্বা এরকম করে বলতেছে কেন, তাইবা দেখতেই তো সুন্দর এবং ওর মাও একজন মানে একটা জব করে কক্সবাজারে, ভালো অবস্থার মধ্যে আছে। যদিও ওর বাবা নাই, ওর বাবার কোনো ঠিকানা আমি খুঁজে পাইনি। এবং তাইবার মুখে শুনেছিলাম ওর বাবা নাকি মারা গেছে, ও ছোটোবেলায় ওর বাবা মারা যায়। তো ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালোই আছে। তো আমি তখন আব্বাকে বললাম যে মেয়েও দেখতে শুনতে ভালো, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, ওর মাও ভালো, তা তারপরে তুমি আমাকে ওখানে বিয়ে করাইতে আপত্তি করতেছো কেন। আমার আব্বা বলেছে না, ওর মা আমার খুব ভালো একজন বান্ধবী, আমি চাই না যে ওনার মেয়ের তুই বিয়ে কর। আমার আব্বা এরকম করে মানা করে দিল। এবং একইভাবে তাইবার সাথে আমার রাতে যখন ফোনে কথা হয়, তাবিবাও আমাকে সেম কথাই বলে। ও আমাকে বলে ওর মা নাকি ওকে বলছে যে মানে প্রয়োজনে কেটে কক্সবাজারের সমুদ্রে বাসায় দিবে, মানে হাঙরকে খাওয়াবে, তারপরেও কখনো কোনো দিন আমার কাছে ওকে বিয়ে দেবে না। মানে পরিস্থিতি এতটাই কঠিন হয়ে গেল যে দুজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। এবং এরই মাঝে পরিবারের মানুষগুলো প্রচণ্ড রকমের বাধা তৈরি করতে শুরু করলো। আমি চিৎকার করে কান্না করতেছি, কিন্তু আমার কান্নার শব্দ আমার পরিবারের মানুষের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। একটা পর্যায়ে আমি পাগল হয়ে গিয়ে আমি তাইবের সাথে দেখা করার জন্য আমি চট্টগ্রাম থেকে ওদের বাসায় ছুটে যাই। ওর তখন কলেজে যাওয়া বন্ধ, ওরে ঘরের মধ্যে আটকায় রাখতো। এবং বাসায় গেলে পরে ওর মা তখন আমার সাথে ওই দিন মানে আপনার তাহমিন আন্টি খুব খারাপ ব্যবহার করে। ওনার বাসা আমি এতগুলো মাস ছিলাম বা ওনার সাথে আমার এত মধুর সম্পর্ক, কোনো দিন কিন্তু উনি আমার সাথে এরকম দুর্ব্যবহার করে নাই। ওই দিন আমার সাথে এত খারাপ ব্যবহার করে যে তোমাকে আমি ভালো ছেলে মনে করছিলাম, ভাবছিলাম তুমি ভালো ছেলে, বাট তুমি যে এতটা খারাপ এটা আমার জানা ছিল না। এবং ওই দিন আমি দেখলাম যে তাবিবা প্রচণ্ড কান্না করতেছে ওখানে বসে বসে। আমি আন্টির সাথে কথা বলতে পারলাম না, আমি বাসায় চলে আসছি। এসে বাসায় প্রচুর ভাঙচুর করছি, ওইটা ভাঙচুর করছি যে আমি ওরা ভালোবাসি, তোমরা কেন আমার প্রেমের প্রস্তাব মেনে নিচ্ছ না। এর তাবিবাও বাসা থেকে বেরোতে পারতেছে না আর মার জন্য, যে আমি ওকে নিয়ে পালিয়ে যাবো এরকম কোনো সুযোগও কিন্তু আমি পাই না। একটা পর্যায়ে দেখা গেল কি যে এমন অবস্থা হয়ে গেল যে মানে হঠাৎ করে তাইবার মোবাইল ফোনটা বন্ধ, ওর নাম্বারে কল দিই, নাম্বারটা বন্ধ, আমি নাম্বারে আর লাইন পাই না। এবং নাম্বারে লাইন না পাওয়ার পরে আমার বাসায় তখন আমাকে আটকায় ফেলে, আমার আব্বা আমাকে বাসায় আটকায় ফেলে এবং এদিক দিয়ে আমার কাছ থেকে ফোনটা নিয়ে যায়। আর এরই মাঝে আমি তাইবার সাথে কোনো কন্ট্রাক্ট রাখতে পারিনি। এর কয়েকদিন আগ থেকে তাইবার মোবাইল ফোনটা বন্ধ। বাসার মধ্যে আমাকে জিম্মি করে রাখে 1 দিন 2 দিন না ভাই, দীর্ঘ 4টা মাস। এই 4 মাস আমাকে একটা রুমের মধ্যে আমার আব্বা আটকায় রাখে। মানে আমাকে এরকম অবস্থা করে আমার শরীরে ইঞ্জেকশন পর্যন্ত ফোর্স করে, মানে আমাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ায় রাখতো। মানে এমন একটা অবস্থা, মানে আমার শরীরে আমি কোনো শক্তি পাইতাম না। আমার মা প্রচণ্ড কান্না করতো যে কেন। আমার আম্মা কিন্তু সম্পর্কটা মেনে নিচ্ছে। আমার আম্মা বলে যেহেতু ভালোবাসো ওকে বিয়ে করাই দিই। আমার আব্বু বলে বিয়ে যদি করাইতে হয় তাহলে অন্য কোথাও বিয়ে করাও। আরে আমরা অন্য কোথাও বিয়ে করাই দিব, কিন্তু কখনোই এখানে বিয়ে করাবো না। আমার আম্মুর প্রশ্ন হচ্ছে কেন বিয়ে করাবো না, আমার ছেলে পছন্দ করে, আমার ছেলে এই মেয়েকে পছন্দ করে, তাই আমি অন্য কোথাও কেন বিয়ে করাবো। কিন্তু আমার আব্বুর কথা হচ্ছে যে না, আব্বু কোনোভাবে আমাকে তাবিবাকে বিয়ে করাবে না, করাবেই না। আব্বু ডিরেক্টলি কথা, আমি এই মেয়েকে বিয়ে করাবো না। ইভেন আমার আব্বা এটা পর্যন্ত আমার আম্মাকে বলে এই মেয়ে ভালো না, এই মেয়ের চরিত্র ভালো না, এই মেয়ে বিভিন্ন জায়গায় এটা করছে ওইটা করছে। মানে তাবিবার নামে আমার আব্বা অনেক মিথ্যা কথা বলে আমার আম্মার কাছে। এগুলো শুনে আমার খুব খারাপ লাগে, কারণ ওকে তো আমি ভালোবাসি, আমার ভালোবাসার মানুষ।
আর আমার ভালোবাসা মানুষকে নিয়ে এরকম বাজে কুরুচিপূর্ণ কথা আমার বাবা কেন বলবে? এরপরেই কথাগুলো আমি শুনে যাচ্ছি, সহ্য করে যাচ্ছি, নিজের মনকে সান্ত্বনা দিয়ে যাচ্ছি, তো নিজেরই তো বাবা। আমি আর কোনো কিছু বললাম না। এমন করেই সময়গুলো সামনে দিয়ে কাটতেছে। প্রায় 4 মাস পরে আমার অবস্থা তখন খুব খারাপ হয়ে যায়, মানে অনেক খারাপ হয়ে যায়। আমাকে তখন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। আমি চট্টগ্রাম মেডিকেলেও প্রায় 1 মাসের মতো ভর্তি ছিলাম। মানে আমাকে ইঞ্জেকশন দিতে দিতে আমার ভিতরে সব কিছুকে মেরে ফেলে। 1 মাস পরে আমি আস্তে আস্তে করে সুস্থ হয়ে বাসায় আসি, এবং বাসায় আসার পরে আমি তাইবার নাম্বার তখনও ট্রাই করবো, নাম্বার বন্ধ, ওর সাথে কোনো যোগাযোগ করতে পারি না। একদিন বাসা থেকে মানে পালায়ে চলে আসি, আব্বুর কাছ থেকে পালায়ে চলে আসি। বাড়ি থেকে পালায় আমি তাইবাদের বাসায় যাই। বাসায় গিয়ে দেখতে ওদের বাসায় তালা মারা। বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, বাড়িওয়ালা বললো যে মানে ওনারা তো গ্রামে গেছে, এটা বলে। তো গ্রামের বাড়ি কোথায় এটা তো আমি জানি না। পরে অনেক কষ্টে গ্রামের বাড়ি খোঁজ করতেছি, তা পাই না। 3 দিন পর্যন্ত আমি ওদের বাসার সামনে মানে প্রতিদিন ঘুরতাম, বাসার সামনে যাইতাম, দে আন্টি নাই, আবার চলে আসতাম, আবার যেতাম। 3 দিন পরে দেখতে পারি আন্টি তার কাজের মেয়ে সব বাসায় আসছে, একটা কাজের মেয়ের সাথে আছে। তখন মানে আমাকে দেখে উনি চিনতেই পারে না। আমি বললাম যে আন্টি আমি তো ইরফান। পরে আমাকে বলে মানে নাম বলার পরে বলে এখানে কেন আসছো? তাই বললাম আন্টি আমি একটু তাহিবাকে দেখতে আসছি। তাহিবা কোথায়? বলে তাহিবা বাসায় নেই, তাহিবা মরে গেছে। আমি এটা আপনি কী বললেন? তাহিবা মরে গেছে মানে? বলে হ্যাঁ মরে গেছে, তুমি প্লিজ তাহিবাকে খুঁজতে আইসো না তো। ভাই একটা সপ্তাহ আমি এই বাসার মধ্যে মানে ওনার বাড়ির সামনে ঘুরে ফেরাই, ওনার বাড়ির সামনে ঘুরি। 1 সপ্তাহ পর্যন্ত আমি তাইবার কোনো সন্ধান পাই নাই। 1 সপ্তাহ পরে আমি আবারও পুনরায় চট্টগ্রামে ফিরে আসি। এসে আমার আব্বারে বলি যে আব্বা আমি তাইবাকে ছাড়া বাঁচবো না। আব্বার হাতে পায়ে ধরে কান্না করি। আমার আব্বা এবার আমাকে বলে যে আমি ডিরেক্টলি তোকে মেরে ফেলবো। এনিওয়ে যে আমার যে ছোটো বোন ইতিরও আমরা অন্য কোথাও বিয়ে দিয়ে দিই, এবং আমার যে আরেকটা ছোটো বোন আছে ওইটাকে আমরা বিয়ে দিই। আমার 2 বোনের বিয়ে হয়ে যায় ওই সময়। আমার অবস্থা তখন এতটাই নাজেহাল হয়ে যায়, আমার তখন মানে আমি তখন একরকম নেশা করতে শুরু করি, মানে নেশা করতে শুরু করি। তো আমার সাথে যারা বন্ধু বান্ধবরা পড়াশোনা করতো, আমার তো কিছু ফ্রেন্ড ছিল, ওরা তখন আমারে বললো যে দোস্ত তুই এভাবেই নিজের শেষ করে দিচ্ছিস কেন? তুই ওই তাবিবার মা তাহমিনারে ধর, এবং তাহমিনারে ধরলেই তুই তাইবার ঠিকানা পাবে। একদিন আমার কক্সবাজারে কয়েকটা ফ্রেন্ড এবং আমার মানে বাসার আমার বন্ধুর কয়েকটা ফ্রেন্ড একদিন সকালবেলা বিয়ে তাইবার বাসায় উঠছি, মানে তাইবার মায়ের বাসায় উঠছি। এবং উঠার পর আন্টি তখন রওনা দিচ্ছে অফিসে যাবে। আমরা বাসায় ঢুকেই ধরে লাগাই দিছি। পর আন্টি বলতেছে কি ব্যাপার ইরফান, তুমি কি এখানে সন্ত্রাসী করতে আসছো? আমি বললাম আন্টি তাইবা কোথায় বলেন? উনি বলে তাইবা নাই। আমি বললাম আপনার ফোনটা দেন। ওনার মোবাইল ফোনটা নিয়েছি এবং জোর করে ফোনের পাসওয়ার্ড দিয়ে ফোনটা করলাম। খোলার পরে ফোনের মধ্যে তাইবার কোনো নাম্বার পেলাম না। তো আমার টার্গেট হচ্ছে তাইবা তো ওনাকে একটা না একটা সময় ফোন দেবে, যেহেতু এটা ওনার মেয়ে। এবং সারাটা দিন ওনার আমরা ঘরের মধ্যে আটকায় রাখছি, এবং রাত্রে পর্যন্ত আটকায় রাখছি। রাত্রে প্রায় 10টার দিকে ওনার নাম্বারে একটা কল আসে, মানে ইমুতে একটা কল আসে। দেখেন উনি কত চালাক ছিল, ওই না মানে ইমুতে একটা কল আসে, এটা অন্য নাম দিয়ে মানে ওনার ভাই দিয়ে নাম্বারটা সেভ করা, মানে ফোনের নাম্বারটা ভাই দিয়ে সেভ করা, কিন্তু এই নাম্বারটা একটা ইতালিয়ান নাম্বার, মানে ইতালিয়ান একটা নাম্বার সেভ করা। ওই নাম্বার থেকে ইমুতে কল আসে, উনি কোনো রিসিভ করে না। আমি কল রিসিভ করে উনি করে না। পরে আমি কল রিসিভ করে যখন লাউড স্পিক দিচ্ছি, আমি তখন শুনতে পাই ওটা তাবিবা। এবং তাবিবা বলে আম্মু কেমন আছো, আম্মু ভালো আছো, এরকম করে বলে। আমি তখন লাইনটা কেটে দিলাম, কেটে ওর নাম্বারটা ওখান থেকে নিলাম, নিয়ে আমি বললাম আন্টি আমি আসলে তাইবার নাম্বারের জন্য আসছি, আমি আপনাকে টর্চার করতে আসি নাই, আমি তাইবার নাম্বারটা নিছি, তো আমি ওর সাথে কথা বলবো। এই বলে বাসা থেকে বের হওয়া মাত্রই মানে আন্টি সম্মত আমার আব্বাকে ফোন করে বলে দিছে। আব্বু আমাকে ফোন করে প্রচণ্ড রকমের গালাগালি করতেছে যে তোরে আমি এই করবো সেই করবো, আর তুই আমার চিনোস না আমি কতটা খারাপ হতে পারি, তুই এত খারাপ কীভাবে হলি যে আন্টি তোকে রাখলো খাওয়াইলো নিজের সন্তানের মতো আদর করলো, তুই তারে তোর বন্ধু বান্ধব নিয়ে হেনস্থা করলি। মানে আব্বু যা বলতেছে এগুলো বলার মতো না। আচ্ছা ঠিক আছে, আমি আব্বুর কথা মেনে নিলাম, আব্বু যেটা বলার আব্বু বলুক। অ্যান্ড একটা পর্যায়ে আমি তখন ওই রাতে তাইবা নাম্বারটা সেভ করে ওরে ফোন দিলাম, মানে প্রথমে ইমোতে ফোন দিছি, ও রিসিভ করছে। আমরা তাইবা আমি ইরফান তুমি ফোনটা কাটো না, তোমার কাছে অনুরোধ ফোনটা কাটো না। ও আমাকে তখন বলতেছে এত মাস পরে তুমি আমাকে কেন ফোন দিছো, এরকম করে বলতেছে। আমি বললাম দেখো আমি তোমাকে ফোন করছি যে কারণে ফোন করছি, আসলে তুমি না আমাকে খুব বেশি ঠকাইছো, আমার সাথে এই বেমানিটা কেন করলা, তুমি আমার সাথে ভালোবাসার অভিনয়টা কেন করলা, তুমি আমাকে ভালোবাসা আমার সাথে মানে এত কিছু করার পরে আমাদের মাঝে কি হয় নাই, কি বাকি আছে, এত কিছু হওয়ার পরেও তুমি কিভাবে পারলা তুমি ইতালি চলে যেতে, এবং তুমি শুনলাম নি তোমার আম্মা বলে তুমি নাকি ইতালিতে বিয়েও করছো। মানে এগুলো কিন্তু আমি ইচ্ছে করে মানে মুখ বান্ধিয়ে বলতেছি আর কি, আমার মাকে তো আমাকে এরকম কিছু বলে নাই। ভাই জানেন ও নিজে আমাকে আবার বলতেছে যে হ্যাঁ আমি তো বিয়ে করছি এবং ইতালিয়ান ছেলে বিয়ে করছো, আমাকে ইতালি নিয়ে আসছে। আমি বললাম তাইবা এটা কীভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? আমি তখন ওরে অকথ্য ভাষায় গালাগালি করতেছে, মানে কক্সবাজারের আপনার বিচের পারে দাঁড়ায় মানে মুখ দিয়ে যা আসতেছে একেবারে নোংরা ভাষায় গালাগালি করতেছে। ও আমার গালাগালিগুলো শুনে আমারে বলে যে তুমি কি আরও গালাগালি করবা না, আমার কয়টা কথা শুনবা, তোমার গালাগালি করা শেষ হলে আমার কয়টা কথা শুনো। আমি বললাম ঠিক আছে শুনবো, তোর মতো মেয়ের মুখে আমি আর কি শুনবো, ঠিক আছে বল তাও শুনি। ও আমাকে বলে ইরফান তুমি কে, তুমি কি জানো
আমি বললাম আমি কি, আমি জানবো না কেন, আমি তো অবশ্যই জানি, আমি তোর মতো বেয়াদব না, অসৎ না, আমি তোর মতো প্রতারক না, আমি সৎ এবং নিষ্ঠাবান একটা ছেলে, যেখানে তার ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য দিন রাত যুদ্ধ করে গেছে এবং আজও তাকে পাগলের মতো ভালোবেসে যাচ্ছে। ও আমাকে বলে তুমি কি জানো তোমার পরিচয় কি? আমি বললাম যে না, আমি জানি না আমার পরিচয় কি। কেন, তুমি আমার পরিচয় দিবা? আমাকে বলে হ্যাঁ, আর যেটা তুমি জানো না এটা আমি তোমাকে বলি, তুমি শোনো, তুমি আমার সৎ ভাই। আমি বললাম মানে, এটা তুমি ওকে কি বলতেছো? বলে হ্যাঁ, তুমি আমার সৎ ভাই। আমার আম্মাকে তোমার আব্বা বিয়ে করছে বহু বছর আগে, এটা আমি নিজেও জানতাম না। গোপনে গোপনে আমার মা তোমার আব্বুর সাথে থাকতো এবং আঙ্কেল মাঝে মাঝে আমাদের বাসায়ও আসতো, কিন্তু আমি এটা কখনোই সন্দেহ করি নাই এবং আমার মা আমাকে এটা কখনোই বলে নাই। মূলত আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আম্মা অনেকটা অসহায় হয়ে পড়ে এবং আমার আম্মা একটা সরকারি চাকরি করতো এবং সেখানে আমার আম্মা চাকরি করা অবস্থায় সেই সরকারের যিনি আমার আম্মুর সিনিয়র ছিল, ওই লোকটা আমার আম্মুর দিকে খারাপ নজর দেয় এবং আম্মুকে খুবভাবে হচ্ছে টর্চার করে এবং আম্মুর সাথে খারাপ সম্পর্ক করার জন্য তৈরি করে, মানে খারাপ সম্পর্ক করে। দেন একটা পর্যায়ে মানে আমার আম্মুর সাথে উনি অশ্লীলতা হানি করার চেষ্টা করে। তোমার আব্বু তখন আমার আম্মুকে হেল্প করে, তোমার আব্বু তখন কক্সবাজার ডিভিশনে ছিল, তো তিনি তখন আমার আমার আম্মুকে হেল্প করে এবং একটা পর্যায়ে আমার আম্মুর সুখে দুঃখের সাথে তিনি হয়। এবং আমার আম্মুর যেহেতু খুব কম বয়সে আমার আব্বাকে হারাইছে, আমিও তখন মোটামুটি প্রায় অনেকটাই ছোট, ওই মুহূর্তে আমার আম্মু তখন কি করে, আমার তোমার আব্বুকে বিয়ে করে। আর আমার আব্বু মারা যাওয়ার পরে আমার আম্মু কিছু ইনজেকশন ব্যবহার করে এবং এগুলো রাগ করে কি আমার আব্বুর সাথে কি নাকি আমি জানি না, আমার আব্বু আসলে মারা গেছে নাকি হয়েছে আমি জানি না, কিন্তু আমার আম্মু আমার আব্বুর সম্বন্ধে আমাকে কোনোদিন কোনো কিছু বলে নাই। দেন একটা পর্যায়ে সব কিছু ঠিকঠাক হয় আমার আমার মানে আমি তোমার কি বলবো, আমার আম্মুর সাথে তোমার আব্বু থাকতো, কিন্তু আমার আম্মু কখনো ভেবে নিত না, ভেবে আসলে নিত না, না ভেবে হয়তো না, এটা আমি জানি না, কিন্তু ওই সম্পর্কটা তোমার আম্মু মানে আমার আম্মু এবং তোমার আব্বু দুজনে হাইড করতো। তো যখনই তোমার সাথে আমার এরকম একটা ঘটনা ঘটে, অ্যান্ড আমার আম্মু তখন আমাকে আলাদা করে ডাক দিয়ে নিয়ে দরজা বন্ধ করে আমাকে সব কিছু বলে এবং এই পর্যায়ে আমি কি করতে পারবো বলো, আমি কি আমার সৎ ভাইকে বিয়ে করতে পারি? আমি তখন বললাম হাই রে পাগল, ভালোবাসা ভাঙার জন্য পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু ভালোবাসা গড়ে দেওয়ার জন্য পৃথিবীতে একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। তোমাকে তোমার আম্মা মিথ্যে বলেছে, তোমাকে তোমার আম্মা ধোঁকা দিয়েছে, তোমার সাথে তোমার আম্মা প্রতারণা করেছে। আমার আব্বাকে আমি খুব ভালো করে চিনি, আমার আব্বা জীবনে কখনো কোনোদিন এই ধরনের কাজ করবে না, আমার আব্বা এই ধরনের মানুষই না। তুমি কি করে পারলে এরকম কথা বলতে? আমাকে তখন বলে বাহ, তুমি আমার কথা বিশ্বাস করলে না তো, ঠিক আছে তাহলে তুমি তোমার ইমোটা খোলা রাখো, বাট আমি তোমাকে অনুরোধ করতেছি তুমি এটা কাউকে বললো না। আমি বললাম না না না, আমি কাউকে বলবো না। পরে বলে আমি তোমাকে ইমোতে কটা ছবি পাঠাই, তুমি ছবিগুলো দেখো। পরে ইমোতে আমাকে ছবি পাঠায়, আমি দেখে অবাক হয়ে যাই, এটা হচ্ছে আমার আব্বার কাবিনের ছবি, বহু বছর আগে আমার আব্বা বিয়ে করছে। আমি বললাম কাবিনের পেপারগুলো ভুয়া, ও আমাকে বলে ঠিক আছে তুমি চেক করো এবং চেক করে আমাকে জানাও। আমি কাবিনের পেপারগুলো যখন চেক করি ভাই, আমি দেখতে পাই কাবিনের পেপারগুলো রিয়েল, আমার আব্বা সত্যি ওকে মানে ওনাকে বিয়ে করে। এবং আমি তখন বলি যে তাই বা যাই হোক, কিন্তু আমার আব্বার থেকে তো তুমি দুনিয়াতে আসো নাই, আমার আব্বার মেয়ে তো তুমিই না, তুমি তো অন্য কারো মেয়ে, আর আমি তোমাকে কেন বিয়ে করতে পারবো না? ও তখন বলে এটা হতে পারে না, আমি এটা কখনোই মানতে পারবো না যে আমার আম্মা তোমার আব্বুর সাথে শুইবে আর আমি তোমার সাথে শুবো, এটা আমার দ্বারা সম্ভব না। আমি চিৎকার করে বলতেছি তাবিবা আই এম সরি, প্লিজ তুমি চলে আসো। আমি জানি না কোনো ধর্ম কর্ম, আমি জানি না কোনো নিয়ম নীতি, আমি জানি না সৎ বোন আপন বোন, আমি কিচ্ছু জানি না, বাট আমি তোমাকে চাই। কিন্তু সেদিন ও আমার কোনো কথারই জবাব দিল না, ও আসলো না। তখন আমি বুঝতে পারলাম যে কেন আমার বাবা তাবিবে এত সুন্দর হওয়ার পরেও তাবিবাকে আমাকে বিয়ে করাতে রাজি হলো না। সেদিনে আমি কক্সবাজার থেকে বাড়িতে যাই, মানে চট্টগ্রামে যাই, এবং গিয়ে প্রথমেই বিষয়টা আমার আম্মাকে বলে দিই যে আম্মা দেখো এই ঘটনা, মানে আব্বার উপর আমার খুব রাগ ছিল এবং রাগের বশবর্তী মাকে সব কিছু বলে দিই, আমার বোনদেরকে জানাই দিই। আমার পারিবারিক অবস্থা তখন ভাই এতটা খারাপ হয়ে যায় যা বলার মতো না। আমার আম্মা তো অলরেডি আমার আব্বাকে ডিভোর্স দেওয়ার জন্য রেডি হয়ে যায়, যে আমার আব্বাকে ডিভোর্স করে দিবে। আমার আব্বা এত বড় একটা মিথ্যুক আব্বা, এত বড় একটা প্রতারণা করে যাচ্ছে আজকে এতগুলো বছর আমার আম্মুর সাথে। কোনোভাবেই আমার আব্বা মানে আমার আম্মার এটা মানতে রাজি না এবং পারিবারিকভাবে এত ঝামেলা হয়ে যায় আমার আব্বাকে শেষ পর্যন্ত আমার মা এই বুড়ো বয়সে, এই বৃদ্ধ বয়সে আমার মা আমার আব্বাকে ডিভোর্স করে দেয়। তো এটা আসলে আমার শোনাওটা খুব পাপ, আমার জন্য শোনাও পাপ, কিন্তু আমার আম্মা এই স্টেপটা নিয়ে নেয়, আমার আম্মা এই জিনিসগুলো নিতে পারেনি আর কি, যে আমার আব্বু এত বড় একটা বেইমানি করলো আমার আম্মুর সাথে, এটা নিতে পারেনি এবং নিতে না পেরে আমার আম্মু তখন এই কাজটা করলো। আমার পরিবারটা তখন সম্পূর্ণভাবে ভেঙে যায় এবং সম্পূর্ণভাবে আমার মা তখন আমার নানু বাড়িতে চলে যায়। যদিও আমার নানা নানির ওই সময় ছিল না, সবাই মারা গেছে, আমার মামারা ছিল, আমার মামাদের কাছে চলে যায় এবং আমার আব্বুর সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং আব্বু আমাকে তেজ্য পুত্র ঘোষণা করে। আব্বুর উপরে যখন আমি এটা করি,
আব্বু তখন আমাকে বলে যে আমি তার তেজ্য সন্তান এবং আব্বু আমাকে তার সন্তান হিসেবে আর মেনেই নেয়। অ্যান্ড এই অবস্থার মধ্যে তখন আমার আব্বু আমাকে টাকা পয়সা দিত না। আমার মা চলে গেছে আমার নানু বাড়িতে, আমি বাসায় ঢুকতে পারতাম না, আমি বাইরে বাইরে থাকতাম। মানে আমার অবস্থা তখন এরকম হয়েছে যে আমি ভাই মানে সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। মানে খারাপ বলতে আমি এমন একটা পরিবারের সন্তান হওয়ার পরেও আমি চিন্তায় শুরু করে দিই, রাস্তার মধ্যে ডাকাতি শুরু করে দিই, যত ধরনের খারাপ কাজ আছে এই সব কাজের সাথে আমি তখন জড়িয়ে পড়ি। এবং বিভিন্ন টেন্ডারবাজি থেকে শুরু করে ওই যে আমি যে সাইমের কথা বলেছিলাম যে আমার বোনকে নিয়ে ইতিকে নিয়ে সাইম যা করেছিল সেম কাজগুলো আমি তখন করতাম চট্টগ্রামে। সেম কাজগুলো, টেন্ডারবাজি, খারাপ কাজ করা, চিন্তায় করা, ডাকাতি করা, নেশা করা, এই সমস্ত কাজের সাথে আমি জড়িয়ে পড়ি। 1 বছর 2 বছর নয়, প্রায় আপনার 5 বছরের মতো আমি এই ধরনের খারাপ কাজের সাথে থাকি। এবং এই 5 বছরে আমার বাবা আর আমার মাকে মেনে নেয় নাই, আমার মা আর আমার বাবার কাছে আসে নাই। আমার বোনদের যেখানে বিয়ে হয়েছে তারা ওখানেই আছে। এবং আর এদিক দিয়ে আমিও তাহমিনা আন্টির সাথে কোনো যোগাযোগ করি নাই। কিন্তু মাঝে মাঝে আমি খোঁজ খবর নিতাম যে তাবিবা দেশে আসছে কিনা বা তাবিবা দেশে আছে কিনা। আর আমিও টাকা ম্যানেজ করতেছি যে আমি ইতালিতে যাবো, আমি ওকে খুঁজবো, এরকম একটা টার্গেটে। অ্যান্ড একটা পর্যায়ে প্রায় আপনার 2023-এর জানুয়ারি কি ফেব্রুয়ারির দিকে আমি খবর পাই যে তাইবা দেশে আসছে, ওর সন্তানদেরকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে দেশে আসছে, এরকম একটা খবর পাই। এবং ওই সময় কিন্তু আমি মোটামুটি খুব বড় একটা লিঙ্ক তৈরি করে ফেলি, চট্টগ্রাম, কক্সবাজার, মানে সব জায়গায় আমার তখন আমি মাদক সাপ্লাই করি। যেটা সত্য কথা, বাস্তবতার খাতিরে বলতে হচ্ছে যে আমি এই ধরনের কাজগুলো করি। এই জন্য দেখা যায় যে সব জায়গায় আমার লিঙ্ক ছিল। অ্যান্ড একটা পর্যায়ে তখন আমি 2023 সালে ওই সময় যখন জানতে পারি যে তাইবা দেশে আসছে, আমি আর কোনো লেট করি নাই, ওর হাজব্যান্ডের সামনে থেকে, ওর সন্তানদের সামনে থেকে আমাকে ওখানে কিডন্যাপ করে নিয়ে আসে। ওর তখন 2টা মেয়ে হয়, 2টা মেয়ের সামনে থেকে আমি ওকে কিডন্যাপ করে নিয়ে আসি, মানে ও জায়গাতে, ওদের বাসা থেকে। এবং আমি ডিরেক্টলি ওকে বাসা থেকে কিডন্যাপ করে আনি। এবং আনার পর ওর মা তখন মামলা করে, এই করে সেই করে, সব করে তো আসলে কোনো লাভ নাই, কারণ আমার লিঙ্ক তখন খুব উপরে ছিল। আইনা চট্টগ্রামে ওরে লুকিয়ে রাখি এবং আস্তে আস্তে করে খবর নিতে থাকি। তার যে 2টা মেয়ে আছে, মেয়ে 2টা প্রচণ্ড রকমের কান্নাকাটি করে মানে ওর জন্য, এবং ও ওর মেয়ের জন্য থাকতে পারে না, মানে প্রচণ্ড কান্নাকাটি করে। একটা পর্যায়ে ওরে আনার প্রায় 15 দিনের মাথায় ওর যে ছোটো 2টা মেয়ে ছিল, ওই 2টা মেয়েরও আমি মানে যে কোনোভাবে হোক নিয়ে আসি কক্সবাজার থেকে, ওর হাজব্যান্ডের কাছে থেকে নিয়ে আসি, কারণ আমার ওরকম পাওয়ার ছিল। হাজব্যান্ডের কাছ থেকে মেয়েগুলোকে নিয়ে আসি এবং আনার পরে ওই মেয়েগুলোকে আমি ওর কাছে দিই। তা ওর কাছে দেওয়ার পরে দেখেন আমিও ওরে ঘরের মধ্যে আটকায় রাখছি, কিন্তু মেয়েগুলোকে তো আমার আটকায় রাখা সম্ভব না। এই মেয়েরা কখন আবার তার বাবার কাছে চলে যায় বা কখন ঠিকানা দিয়ে দেয়। আর ওর বাবা তো এমনিতে অনেকগুলো মামলা সামলা করে রাখছে, অনেকগুলো মামলা টামলা বিভিন্নভাবে আমাকে দিয়ে রাখছে, আমি কোনোভাবেই সরতে পারি না। এরপরেও রাজনীতির সত্য ছায়া ছিল, মানে রাজনীতির ছায়ার কারণে ওরকমভাবে একটা বিপদে পড়ি নেই। একটা পর্যায়ে দেখা গেল যে শেষ পর্যন্ত এরকম হয়েছে যে আমি মেয়েগুলোকে আবারও ওর বাবার কাছে দিয়ে চলে আসছে, কারণ এখানে মেয়েগুলোকে রাখা সম্ভব না। এবং তাবিবাও ঘরের মধ্যে বসে কান্নাকাটি, প্রচণ্ড রকমের কান্নাকাটি। আমি আসলে ওর সাথে যেটা স্বামী স্ত্রীর সম্পর্ক আমার হতো বা আমি যেটা করতাম, এটা আসলেই জোর জবরদস্তি করে করতাম। আমি ওকে বিয়ে করছি, ওকে আমি জোর করে কবুল বলাইছি, আসলে কবুল বলতে চাই নাই। মানে ওর মাথায় আমি পিস্তল ঠেকাইছি, তুই কবুল বল, ও কবুল বলে না। আমি বলছি তাহলে আমি নিজের মাথায় নিজে গুলি করবো, এরপরে ও কবুল বলছে। তো এরপরে ভাই এই রিসেন্ট কয়েক মাস আগে সরকার পতন হয়, এবং সরকার পতন হলে পরে আমি খুব বিপদে পড়ে যাই, যেহেতু আমি রাজনীতির একটা দলের সাথে জড়িত ছিলাম। সরকার পতনের পরে আমি তখন একরকম ওকে নিয়ে পালায়া যাই, মানে আমি চট্টগ্রাম থেকে অন্য একটা জেলায় চলে যাই। তো বর্তমানে তাইবার অবস্থাটা এরকম হয়েছে যে ও আসলে মানে মানসিকভাবে মানে মানসিক রোগী হয়ে গেছে, মানসিক রোগী হয়ে গেছে। এবং আমার কাছে এখন কেন জানি মানে এই সময়টাতে এসে কেন জানি নিজেকে অনেক বেশি অপরাধী মনে হচ্ছে। মানে আমি জানি না যে কেন এই মুহূর্তে আমার নিজেকে অনেক বেশি দোষী মনে হচ্ছে আমি মনে হয় ভালোবেসে তাহিবের উপরে আসলে ভালোবাসার নামে অত্যাচার করে যাচ্ছি। এবং আমরা যে বিল্ডিংয়ে থাকি, ওই বিল্ডিংয়ে যে বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালার যিনি ওয়াইফ আছে, আমি ওনাকে হামিদা আন্টি বলি, আমার ওই হামিদা আন্টি ভাই আপনার গল্পগুলো শোনে। তো হামিদা আন্টি আমার এই গল্পগুলো জানে বা উনি আমার সব কিছু বোঝে, এবং উনি বুঝে শুনে একদিন আমাকে বললো যে একটা ছেলে আছে, নাম হচ্ছে আপন, এই ছেলেটা মানুষের জীবনের গল্প প্রচার করে এবং বিভিন্ন ধরনের মানুষ বিপদে পড়লে বা জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে ও সিদ্ধান্ত নেওয়ার মতো কিছু বলে বা ও একটা পরামর্শ দেয়। তো তুমি তোমার এই প্রবলেমগুলো ওর সাথে যোগাযোগ করতে পারো। পরে ওই আন্টির কাছ থেকে আমি আপনার ইমো নাম্বারটা নিয়ে ইমোতে যোগাযোগ করতে পারিনি, দেন হচ্ছে আমি আপনাকে ইমেল করলাম। এখন আপন ভাই যদি পারেন আমার সাথে একটু যোগাযোগ করবেন। বা আমি কিন্তু তাইবাকে অনেক ভালোবাসি, কেউ কেউ আমাকে বলে তাইবা হয়তো আরও কিছুদিন থাকলে বা আমার নিজের বেবি হলে হয়তো ঠিক হয়ে যাবে। আমার কিন্তু এখনও কোনো বাচ্চা কাচ্চা হয়নি, কেন হয়নি আল্লাহই ভালো জানে। আমি ওকে নিজে নষ্ট করে ফেলে নাকি সেটাও বুঝি না। আর আমি ওকে এখনও ঘরের মধ্যে আটকায় রাখি, বন্দি করে রাখি। তো এখন মেন কথা হচ্ছে আমার কাছে মনে হয় যে হয়তো আরও কিছুদিন থাকলে ঠিক হয়ে যাবে। আবার মনে হয় যে আমি ওর উপরে টর্চার করতেছি,
কেউ বলে ওকে ছেড়ে দেওয়ার জন্য, কেউ বলে বাচ্চা নিলে ঠিক হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে আমি কি করবো বুঝতে পারতেছি না।